আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভ সেশনে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যেই সেশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা সদ্য এফসিপিএস পার্ট 1 পরীক্ষা পাশ করেছেন অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে আমাদের জানুয়ারি 2026 সেশনে, আপনাদেরকে নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম। এবং যারা আজকে জয়েন করেছেন সবাইকে আমি সর্বপ্রথমে অভিনন্দন জানাই। একদম হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস, আপনারা একটা টাফ এক্সাম মাত্র পার করলেন। টাফ এক্সাম, আপনারা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছেন, কমপক্ষে 6 মাস আপনাদের সময় লেগেছে, অনেকের ক্ষেত্রে অনেক বেশি। এবং দেখা যায় যে আসলে অনেক পরিশ্রমের ফল, অনেক ডেডিকেশনের ফল হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পাশের যে রেজাল্টটা। তো আপনারা অনেক কঠিন একটা পথ পার করেছেন মাত্র, এবং তারপরে শুরু হলো আপনাদের পোস্ট গ্রাজুয়েশনের জার্নি। তো আজকে যারা এই প্রোগ্রামটাতে জয়েন করেছেন, আপনারা অলরেডি হয়তোবা অনেকখানি এগিয়ে গেছেন, অথবা এখনো একটু ডিলেমার মধ্যে আছেন কিভাবে কি করবেন, চেষ্টা করছেন, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন। গতকালকেই খুব সম্ভবত আপনাদের অনেকের সাথে আমার কিন্তু দেখা হয়েছিল, আপনাদের ঢাকা মেডিকেল কলেজে অনেকের সাথে আমার দেখা হয়েছিল। আমি জানি না তারা কেউ আছেন কিনা আজকে। তো আপনাদের সবার চেহারা দেখেই খুব ভালো লাগলো যে আপনারা মাত্র পাশ করেছেন এবং এখন চেষ্টা করছেন যে কিভাবে আসলে কি করা যায় পোস্ট গ্রাজুয়েশনের জন্য। এখন আপনারা কোথায় জয়েন করবেন, কি করবেন, কিভাবে কি করবেন, এইটা নিয়ে আসলে এত প্রশ্ন আপনাদের। আমরা ইতোমধ্যে একটা সেশন করেছিলাম যেখানে সব ফ্যাকাল্টি মিলিয়ে, যত ফ্যাকাল্টি আপনারা পরীক্ষা দিয়েছেন সব ফ্যাকাল্টি মিলিয়েই আপনারা যারা পার্ট 1 পাশ করেছেন আপনাদেরকে নিয়ে আমরা একবার বসেছি। কিন্তু দেখা গেছে যে আমরা গাইনিতে এবার কিন্তু একদম রেকর্ড সংখ্যক পাশ করেছেন। আপনাদের গাইনিতে এবার দেখা গেছে যে হচ্ছে একদম 735-এর মতন ওভারঅল গাইনির সমস্ত সাব স্পেশালিটি এবং মাদার সাবজেক্ট মিলিয়ে আমাদের এবারের পার্ট 1-এর পাশটা একদম হচ্ছে গিয়ে নজিরবিহীন একটা রেজাল্ট ছিল। খুব ভালো আপনাদের একটা সংখ্যা ছিল, অনেকজন মিলে আপনারা পাশ করেছেন। তো এই যে এত সংখ্যক মানুষ যে পাশ করে গেলেন, এখন আপনারা কি করবেন? আপনারা তো পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে পড়লেন, কিভাবে কি করবেন সেটা নিয়েই মূলত আমাদের আজকের এই সেশনটা। এবং আপনারা ইতোমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন, তো সবার থেকে আশা করি যে আজকে আমরা সময় পাবো। গতদিন বসার পরেও দেখা গেছে যে এত মানুষ আমরা পাশ করে গেছি এবার পার্ট 1 সেশনে, যে হচ্ছে কি আপনাদের সবার ইন্ডিভিজুয়াল প্রশ্ন আসলে ওভাবে উত্তর করাটা সম্ভব হয় নাই। তো এবং অনেকেই আছেন যারা কিনা জয়েন করতে পারেন নাই, পরে আমাকে টেক্সট করেছেন, এবং চেষ্টা করেছি আমি সবার আপনাদের ইন্ডিভিজুয়াল কোয়ারির অ্যান্সার করতে। তারপরও মনে হলো যে যেহেতু হচ্ছে কি অনেকেই জয়েন করতে পারেন নাই বা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন আমরা অ্যান্সার করতে সক্ষম হই নাই অতটুকু সময়ের মধ্যে, আজকে আমরা আবার বসলাম এবং আজকে আমরা কিন্তু আবার কথাবার্তা বলবো যে আপনারা পার্ট 1 পাশ করে যাওয়ার পরে আসলে কি করবেন। তো এই ক্ষেত্রে আপনাদের যে কমন কোয়েশ্চেন গুলো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটু ছোট করে অ্যান্সার করে দেবো, এবং তারপরে আপনাদেরকে হচ্ছে গিয়ে আমরা আনমিউট করে দেবো, সো দ্যাট হচ্ছে গিয়ে আপনারা আপনাদের যে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন গুলা, আমার ওভারঅল কোয়েশ্চেন অ্যান্সার করার পরেও যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থাকে, আপনার ইন্ডিভিজুয়াল প্রশ্ন থাকে, সেগুলো আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। আশা করি আপনাদের সবার উত্তর হচ্ছে কি আমরা আজকে দিতে পারবো। তো আসেন সর্বপ্রথম আপনাদের যেই প্রশ্নটা পাই, যে হচ্ছে গিয়ে এখন অলরেডি পেয়ে গেলাম যে হচ্ছে গিয়ে আমরা আপু পার্ট 1 পাশ করছি, এখন কি করব, ফার্স্টে কি করব বা তারপরে কি করব, কোথায় জয়েন করব, কিভাবে করব, কোন ইনস্টিটিউশন ভালো হবে আমার জয়েনিং এর জন্য, কোথায় হাতের কাজ শিখতে পারবো, যদি আমি জয়েন না করি তাহলে কি করব, যদি আমি অন্য কোনো পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির জন্য চেষ্টা করি তাহলে কি করব। মোটামুটি এই প্রশ্নগুলাই দেখা যায় যে আপনাদের ঘুরে ফিরে বারবার আসে বিভিন্ন আকারে, এবং হচ্ছে গিয়ে আকার এবং আঙ্গিকে আপনাদের এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। তো প্রথম যেই প্রশ্ন, যে আপু পার্ট 1 পাশ করছি এখন কি। তো এতদিনে আপনাদের সবার আশা করি যে হচ্ছে আপনারা যারা পাশ করেছেন সবাই বিসিপিএস থেকে একটা কংগ্রাচুলেশনস লেটার আপনাদের ডেজিগনেটেড মেইলে আপনারা রিসিভ করেছেন, যেই মেইল অ্যাড্রেসটা দিয়ে আপনি আপনার এফসিপিএস পার্ট 1 এর ফর্ম ফিল আপ করেছিলেন। ওই মেইলটা আপনাদের সর্বপ্রথমে একটু চেক রাখতে হবে। ওই মেইলেই কিন্তু আপনাদের কংগ্রাচুলেশন লেটার, যে আপনি পার্ট 1 পাশ করে গিয়েছেন, এই লেটারটা এসে পড়ে। তাহলে এই লেটারটা আসলে আমি এখন কি করব, এই লেটারটা হচ্ছে গিয়ে আপনি এখন বিসিপিএস এর ওয়েবসাইটে যাবেন এবং ওইখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। আপনাদের যে কোয়েশ্চেনটা আসে যে আমি কি আপু বিসিপিএস এ যাই রেজিস্টার করব, নাকি হচ্ছে গিয়ে বাসা থেকেই করতে পারবো, মানে অনলাইনে করতে পারবো কিনা। আপনারা কিন্তু অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবেন, হ্যাঁ, সবাইকে বিসিপিএস এ যেতে হবে না বা বিসিপিএস আসলে যাওয়ার দরকার পড়ে না। আচ্ছা, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদের দেখবেন ওই যে গত যে আমরা সেশনটা করেছিলাম, যেখানে কিনা হচ্ছে ওই যে সব ফ্যাকাল্টি মিলিয়ে করেছিলাম, ওখানে কিন্তু আপনাদের যে আমাদের পেডির হচ্ছে গিয়ে মিড টার্মের জনপ্রিয় মেন্টার আছেন ডক্টর আবু জাফর গিফারি ভাই, উনি কিন্তু এক্সপ্লেইন করেছেন, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আপনি এক্স্যাক্টলি কোন প্রসিডিউর দিয়ে আপনি হচ্ছে বিসিপিএস এর রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। তো ওখানে দেখবেন যে হচ্ছে গিয়ে যদিও ডিটেলসে বলা আছে, আমি ছোট্ট করে একটু বলে দিই
যে আপনার বিসিপিএস এর রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টস গুলা মাস্ট লাগবে। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার, আপনাদের হচ্ছে গিয়ে এমবিবিএস কমপ্লিশন যেই সার্টিফিকেটটা, আপনি যে ইনস্টিটিউটের আন্ডারে, আপনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হন বা অন্য রাজশাহী ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে আপনি রেজিস্ট্রেশন মানে আপনার এমবিবিএসটা কমপ্লিট করেছেন, ওই এমবিবিএস এর সার্টিফিকেট, যে ইনস্টিটিউটের আন্ডারেই আপনি কমপ্লিট করেছেন, ওই সার্টিফিকেটটা, আপনার ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা, যেটা ওই যে বিএমডিসি থেকে কালেক্ট করেছে আপনার ডাক্তারি সার্টিফিকেট আর কি, ওই বিএমডিসির সার্টিফিকেট, আপনার মেইলে রিসিভড কংগ্রাচুলেশনস লেটার, এই পিডিএফ ডকুমেন্টটা, এই কয়েকটা ডকুমেন্ট মিলায় দেখা যাবে যে হচ্ছে কি আপনার বিসিপিএস এ আপলোড করতে হবে, বিসিপিএস এর ডেজিগনেটেড সাইটে আপনাকে আপলোড করতে হবে, এবং ওখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। সোজা হিসাবে আপনার কাছে বিসিপিএস যে ডকুমেন্টগুলা চাচ্ছে, এই ডকুমেন্টগুলা ওখানে লিখাই থাকে যে এই অমুক 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 ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, তো ওগুলো আপনি আপলোড করবেন। বিসিপিএস এর সাইটে যাবেন আপা, বিসিপিএস এর সাইটে আপনি একটু ডান বামে একটু চোখ দিয়ে তাকাইলেই দেখবেন যে ওখানে আপনাদের রেজিস্ট্রেশনের অপশন থাকে, ওখান থেকে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন অ্যালং উইথ ইউর কংগ্রাচুলেশনস লেটার। আশা করি সবাই এতদিনে রিসিভ করে গেছেন, হ্যাঁ এতদিনে পেয়ে যাওয়ার কথা সবারই। তো হচ্ছে গিয়ে এটা দিয়ে আপনারা এই ডকুমেন্টগুলো আপলোড করে হচ্ছে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। রেজিস্ট্রেশন দিয়ে আপু কি হবে, বা রেজিস্ট্রেশন আমি এখন না করলে বা এখন জয়েন না করলে কি করব? আপা আপনি এখন জয়েন করেন, মানে কোনো ইনস্টিটিউটে আপনি ট্রেনিং এ জয়েন করেন কি ট্রেনিং এ আপনি জয়েন না করেন, আপনি যা খুশি করেন, কিন্তু হচ্ছে গিয়ে আপনি রেজিস্ট্রেশনটা আগে কমপ্লিট করতে হবে। আপা 15 তারিখ থেকে, মানে পরশুদিন থেকেই আপনি করবেন, পরশুদিন থেকেই আপনি রেজিস্ট্রেশনটা শুরু করে ফেলবেন, হ্যাঁ। এবং এই রেজিস্ট্রেশনের সাথে আপনার ট্রেনিং জয়েন করার কোনো সম্পর্ক নাই, আপনি যা মন চায় করেন, আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। পার্ট 1 যেরকম পাশ করে গেছেন, আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। না রে আপা, বিএমডিসির তো হচ্ছে গিয়ে একটাই হচ্ছে আপনার ডকুমেন্ট থাকে, বিএমডিসির তো একটাই পাতা থাকে, যে বিএমডিসির আপনার হচ্ছে লাল সিলওয়ালা যে একটা পাতা থাকে আপনার নাম ঠিকানা সহ, ওই একটা পাতাই। আর হচ্ছে গিয়ে যেটা দুইটা পাতার বিএমডিসি হয়, ওইটা তো হচ্ছে গিয়ে যখন আপনার 5 বছর পার হয়ে গেছে, বিএমডিসির 5 বছর পার হয়ে গেলে যখন আপনি রিনিউ করেন, তখন ছাড়া কিন্তু আসলে দুইটা পাতা থাকে না, একটাই পাতা দিয়ে আপনি রেজিস্ট্রেশন, মানে একটা পাতাই আপনি আপলোড করবেন, নট টু পাতাস, হ্যাঁ, অনলি 1 পেজ। আচ্ছা, রেজিস্ট্রেশন আপনি কমপ্লিট করে ফেললেন, এখন আসেন আপা আপনি কি ট্রেনিং করবেন নাকি ট্রেনিং করবেন না? এটা আমি খুবই ফ্রিকুয়েন্টলি পাই, যে হচ্ছে কি আপু আমি এখনই ট্রেনিং জয়েন করবো না, ডিউ টু সাম রিজনস, হয়তো আমি অলরেডি অন্য কোনো একটা ডিগ্রিতে আছি, হয়তো আমি রেসিডেন্সি করছি, বা হচ্ছে আমি একটা ডিপ্লোমা ডিজিও করছি, এখনই আমি জয়েন করবো না, বা আমি ফ্যামিলি কমপ্লিট করছি, বা এখন আমি করবো না, এখন আমি অন্য পড়াশোনা করবো, যেই কারণেই হোক না কেন আপনি এখন ট্রেনিং করবেন না, এরকমও যদি হয় রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। তারপরে আপনার কি কিছু করা লাগবে? না আপা, রেজিস্ট্রেশন করার পরে আপনি যদি জয়েন না করেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি কিছুই করবেন না, জাস্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনি আপনার অ্যাজ ইউজুয়াল কাজ করতে থাকবেন। যারা এই মুহূর্তে জয়েন করবেন না তাদের জন্য প্রসিডিউর হচ্ছে, আপনার কিছুই করার দরকার নাই, রেজিস্ট্রেশন কমপ্লিট করে বসে থাকবেন, যখন আপনি ট্রেনিং জয়েন করবেন, যেখানেই করেন, যখন আপনি ট্রেনিং জয়েন করবেন, সেটা 6 মাস পরে করেন আর 1 বছর পরে করেন, যবেই করেন, যখনই ট্রেনিং জয়েন করবেন, তখন হচ্ছে গিয়ে আপনি একটু বিসিপিএস এ যে আপনি যে এতদিন জয়েন করেন নাই, কি কারণে জয়েন করেন নাই, ওখানে খুব আহামরি আপনাকে কারণ দর্শাইতে হয় না, কোনো একটা কারণ লিখে দিয়ে যে আমি অমুক কারণটাতে আমি হচ্ছে গিয়ে এতদিন জয়েন করতে পারি নাই, আমি লিভে ছিলাম, বা হচ্ছে গিয়ে আমি এতদিন জয়েন করিনি, ডিসকন্টিনিউ ছিলাম, এখন আমি জয়েনিং করব, বা এখন হচ্ছে গিয়ে আমি শুরু করব, জাস্ট এই একটা অ্যাপ্লিকেশন আপনি জমা দিবেন। এটা খুব টাফ কোনো প্রসিডিউর না, বা এটাতে কোনো ঝামেলা হয় না, এটা আপনি সহজে জমা দিয়ে তারপর থেকে আপনি ট্রেনিং শুরু করতে পারবেন, যারা এখন জয়েন করবেন না। এই আমাকে কি শোনা যাচ্ছে না? আব্দুল্লাহ সাহেব একটু দেখেন তো আমাকে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে কি যে আপু শুনতে পাচ্ছেন না, একটু মনে হয় আপনার ফোনটা চেক করেন, নেটওয়ার্কটা চেক করেন, নাহলে একটু লিভ করে আবার ঢুকে পড়েন, অসুবিধা নাই। হ্যাঁ আপু, সবগুলা হচ্ছে পিডিএফ আকারে, বলতে ওইখানে হচ্ছে লেখা থাকে পিডিএফ আকারে, এরকম কোনো স্পেসিফাই করা থাকে না, শুধু হচ্ছে কি আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, ওইখানে হয়তো বা একটু আপনাদের জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে হচ্ছে একটা একটা পার্টিকুলার সাইজের মধ্যে। আচ্ছা,
আপনাদের হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার দেখা যায় একটা সাইজ বলে যায় বা সাইজ বলে দেয় আর কি, যে 300 × 300 KB এইরকম হচ্ছে গিয়ে আপনার সাইজটা থাকবে, ফাইলের সাইজ বা ছবির সাইজটা থাকবে। ওই ছবিটা হচ্ছে ওই সাইজ আকারেই আপনাকে আপলোড করতে হবে। যারা হচ্ছে গিয়ে এই সাইজটা নিয়ে কনফিউজড থাকেন, কোনো কষ্ট করার কিছু নাই। আপনার বাসায় যদি কেউ হেল্প করতে পারে হেল্প নেবেন, যদি কোনো হেল্পিং কেউ না থাকে খুবই সহজ, গুগলে যাবেন। গুগলে যায় হচ্ছে গিয়ে ওখানে অনেক ফ্রি অ্যাপস পাওয়া যায়, বুঝছেন? আপনি গুগলে যায় আপনি যে কাজটা করতে চাচ্ছেন, যে আপনি ইমেজ রিসাইজ করতে চাচ্ছেন, ওইটা আপনি লিখলেই দেখবেন হচ্ছে আপনার অনেকগুলা সাইট চলে আসবে। ওই সাইটে যেয়ে আপনি যদি আপনার ডকুমেন্টটা আপলোড করে দিয়ে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দেন, ওই গুগলই আপনাকে ওটা করে দিবে। ওটা কোনো কষ্টের কোনো বিষয় না, খুবই সহজ একটা বিষয়, 30 সেকেন্ডের মতন সময় লাগে, পারবেন এটা আপনারা। হ্যাঁ, একটু হচ্ছে গিয়ে দেখে নিন, গুগল করলেই, গুগলে যেয়ে ওটা আপনার রিকোয়ারমেন্ট দিলে ওই সাইট এসে পড়বে, সাইটে যে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। আশা করি এটা সহজ। আর আরেকটা প্রশ্ন পেলাম যে আপু আপনার যদি রেজিস্ট্রেশন যদি রিনিউ করা থাকে, যারা আছেন যে অনেকদিন পরে হচ্ছে গিয়ে আপনারা পরীক্ষা টরীক্ষা দিয়েছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের দেখবেন যে রেজিস্ট্রেশনের সময় ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে একটা অপশন থাকে যে আপনার বিএমডিসির ভ্যালিডিটি আপ টু, ওই আপ টু যে ভ্যালিডিটি, যতদিন পর্যন্ত আপনার বিএমডিসির ভ্যালিডিটি আছে ওইটাকে হচ্ছে গিয়ে একটু প্রপারলি আপনারা ফিল আপ করবেন, যারা কিনা হচ্ছে গিয়ে রিনিউ করেছেন বা হচ্ছে গিয়ে অনেক দিনের পুরানো বিএমডিসি রেজিস্ট্রেশন, অবশ্যই সেটা আপনি যতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে, নিউ ভ্যালিডিটি থাকতে হবে কিন্তু, যতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে অতদিন ওই ডেটটা পর্যন্ত আপনারা লিখে দিবেন। অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, একদমই সহজ একটা জিনিস, আপনারা অনেক প্যানিক করছেন, যখন করতে থাকবেন তখন দেখবেন খুবই খুবই সহজ একটা বিষয়। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমি অনেকের ক্ষেত্রে দেখলাম যে হচ্ছে গিয়ে আপনাদের বেশ অনেকেরই মনে হয় এই ঝামেলাটা হয়েছে। আপনাদের গ্রুপে দেখলাম যে আপনাদের থ্যাঙ্কস লেটারে, মানে সরি, যে কংগ্রাচুলেশনস লেটার, কংগ্রাচুলেশনস লেটারটাতে সেশনের নামটা এসছে জুলাই 25-এ যারা পাশ করেছেন। আপা, এই মিস্টেক হোক বা যেই মিস্টেকই হোক না কেন, আপনার কংগ্রাচুলেশনস লেটারে যদি নামের বানানে ভুল থাকে বা কোনো কিছু ভুল থাকে, নামের বানান ভুলটা খুবই আনলাইকলি, যেইটাই আপনার ভুল আসুক না কেন, আপনারা হচ্ছে বিসিপিএস এর আইটি সেকশন, আপনাদের কাছে খুব সম্ভবত নাম্বারটা এখন থাকার কথা না, আমাকে একটু আপনাদের গ্রুপটাতে রিমাইন্ড করে দিয়েন, ট্যাগ করে, আমি আপনাদেরকে বিসিপিএস এর আইটির ফোন নাম্বারটা দিয়ে দেবো। ওখানে আপনারা একটু কথা বলে নিন। আর যাদের জন্য ফিজিবল হয় যে আপু আমার বাসা ঢাকার মধ্যেই আছে, আপনারা একটু একদম সরাসরি বিসিপিএস এর বি ব্লকে চলে যাবেন। বি ব্লকের 7 তলায় হচ্ছে আইটি, 4 তলায়, সরি 6 তলায়, মানে হচ্ছে গিয়ে লিফটের 6-এ চলে যাবেন। লিফটের 6-এ যে আপনারা হচ্ছে গিয়ে একদম আইটি ডিপার্টমেন্টে যেই এটাকে কারেক্ট করে নিয়ে আসতে পারেন। আর অনেকেই আছেন যে হচ্ছে গিয়ে আপু যে মেইল আইডি দিছিলাম ওই মেইল আইডি তো আমি এখন খুলতে পারতেছি না বা ওইটা আমি এখন ইউজ করি না, এখন আমি কি করব? ও লিফটের 5, আমি ভুল বলে ফেলছি, 6 তলায় লিফটের 5-এ আপনারা একটু যোগাযোগ করবেন, সরাসরি চলে যাবেন। যে আপনার যদি মেইল আইডি ভুল দেওয়া থাকে, যাদের স্পেসিফিক্যালি মেইল আইডি ভুল, যে আপু আমি কংগ্রাচুলেশনস লেটারই পাচ্ছি না, তারা হচ্ছে গিয়ে একটু ওখানে যে যোগাযোগ করবেন। যদি ভুল আইডি দিয়ে থাকেন, ওখানে যে নতুন করে আপনার মেইল আইডি দিয়ে দিলে ওরাই দেখবেন যে হচ্ছে গিয়ে নিজ গরজে আপনাকে এটা কারেক্ট করে দিবে। বিসিপিএস খুবই ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন, খুবই মানে খুবই ডক্টর ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন। মানে ঠিক আপনি যেই জিনিসটাতে আটকায় যাচ্ছেন, যেই জিনিসে আপনার হেল্প লাগবে, ওরা খুব কোঅর্ডিনালি, মানে খুব কর্ডিয়ালি আপনার দেখবেন প্রবলেম সলভ করে দিবে। সো বিসিপিএস আপনাদেরকে সবসময় হচ্ছে গিয়ে হেল্প করে, চলে যাবেন সরাসরি যদি পসিবল হয়। আর তা না হলে আমি ওই যে আইটির ফোন নাম্বারটা দিয়ে দেবো, ওখানে আপনারা কথা বলে নেবেন, দেখবেন যে এটা সলভ হয়ে যাবে। এটা একদমই মানে খুবই সিলি একটা বিষয়, পারবেন সলভ করতে, এটা মানে টাফ হবে না কিছু। আচ্ছা, আর একটা প্রশ্ন মাত্র দেখলাম যে যারা জয়েন করবেন না কোথায় অ্যাপ্লিকেশন দিবে। আপু একটু খেয়াল করেন আমি কি কথা বলছি, আমি বলছি যারা জয়েন করবেন না এই মুহূর্তে, তারা কিছুই করা লাগবে না, জাস্ট রেজিস্ট্রেশন করে আপনি আপনার অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করতে থাকবেন। যখন জয়েন করবেন তখন যে অ্যাপ্লিকেশন দিবেন যে আপনি এতদিন জয়েন করেন নাই, এখন করতেছেন, মানে এখন আপনি যেহেতু জয়েন করতেছেন না, আপনার কিচ্ছু করা লাগবে না। এইটা হচ্ছে বিষয়। এটা কি প্রিলিমিনারি রেজিস্ট্রেশন? আপু আপনার ট্রেনিং করতে গেলে এই রেজিস্ট্রেশনটা লাগবে। আর এছাড়া যেই এফসিপিএস এর যে রেজিস্ট্রেশন, যে আপনি যখন ফেলো হয়ে যাবেন, ওইটা তখন আলাদা রেজিস্ট্রেশন। কিন্তু এই 5 বছর বা 6 বছর আপনি যেই কতটুকু সময় ধরে আপনি ট্রেনিং করবেন, ট্রেনিং এর সময় আপনার এই রেজিস্ট্রেশন নাম্বারটাই লাগবে, যেটা এখন আপনারা রেজিস্ট্রেশন করলে পাবেন, একটা বিশাল বড় নাম্বার পাবেন দেখবেন। ওই নাম্বারটা আপনার সারা ট্রেনিং টাইম জুড়ে, সারা ট্রেনিং টাইম জুড়ে কিন্তু আপনার, সারা ট্রেনিং টাইম জুড়ে আপনার এই এখনকার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পাবেন, এটা লাগবে, পুরো ট্রেনিং এই লাগবে এবং পরীক্ষা দেওয়ার জন্যও লাগবে। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে যারা জয়েন করবেন না তাদের জন্য। কিছুই করবেন না, রেজিস্ট্রেশন করে বসে থাকবেন, ট্রেনিং করার সময় একটু বিসিপিএস এ যায় আপনি অ্যাপ্লিকেশন দিবেন, কথা বলে আসবেন। আচ্ছা, এখন আসেন যে যারা ট্রেনিং জয়েন করবেন, আপনাদের এখন হচ্ছে সব থেকে কমন যে কোয়েশ্চেন, আপু কোথায় জয়েন করব, আপু কোথায় জয়েন করব।
আচ্ছা, অ্যাপ্লিকেশন যখন জয়েন করবেন তখন কতদিন আগে অ্যাপ্লিকেশন দিবেন? ধরেন আপনি জুলাই সেশন থেকে আপনি শুরু করবেন, একটু জুনের 15th এর মধ্যে আপনারা যাবেন, মানে জুন মাসে যাবেন সরাসরি। যেই মাসে জয়েন করবেন তার 1 মাস আগে আপনি একটু বিসিপিএস এ যেয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আপনার কাগজপাতিগুলা সেট করে নেবেন। এই হচ্ছে কাজ। তার মানে এখন জয়েন না করলে আপনাকে কিছু করা লাগবে না। আচ্ছা, যে আম, এখন আসেন যে আপনারা যারা এখন জয়েন করবেন, আপনারা কিভাবে কি করবেন, এই পার্টটা আমার মনে হয় যে সবার হচ্ছে গিয়ে মাথার মধ্যে যে এই জিনিসটা ঘুরতে থাকে, যে হচ্ছে গিয়ে আপু এখন আমি কোথায় জয়েন করব, কোন ইনস্টিটিউটটা আমার জন্য ভালো হবে, কোথায় আমি কি দিয়ে কি করব। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আসেন যে আপু আপনারা যারা, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে আশা করি আপনারা সবাই শুনবেন, এখানেই আপনাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। এটা হচ্ছে যে আপনারা যারা ঢাকার বাহিরে আছেন, আপু আমার বাসা ঢাকার বাহিরে, এখন আমি কি ট্রেনিং এর জন্য ঢাকায় এসে পড়বো কিনা, ঢাকায় আমি চাইলেই আসতে পারি কিন্তু একটু টাফ হবে কারণ এখন আমি বাহিরে আছি। যদি এরকম কেউ থাকেন যে হচ্ছে গিয়ে ঢাকার বাহিরে আছেন, এখনই ঢাকায় আসতে চাচ্ছেন না, বা হচ্ছে গিয়ে শুধুমাত্র ট্রেনিং এর জন্য আপনাকে ঢাকায় আসতে হবে, এটা আপনাকে পুরো একদম লাইফের মানে পুরো সেটিং বদলায় আপনাকে ঢাকায় এসে হচ্ছে গিয়ে নতুন করে ট্রেনিং জয়েন করতে হবে, আপনাদের উদ্দেশ্যে বলছি যে ঢাকার বাহিরে ট্রেনিং ভালো হয় না, বা ট্রেনিং এখানে আমি কিছু শিখতে পারবো না, আমি কেমন গাইনোকোলজিস্ট হব, এরকম দ্বিধাদ্বন্দ্বে যারা আছেন, আপনাদের খুশির সংবাদ হচ্ছে আপু আপনারা যেই জেলাতেই আছেন না কেন, পেরিফেরিতে যেখানেই আছেন না কেন, আপনি আপনার নিজ জেলার যেই মেডিকেল কলেজ হসপিটালেই আপনি কিন্তু ভালো ট্রেনিং করতে পারবেন। আই রিপিট, ভালো ট্রেনিং করতে পারবেন। এখানে আপনাদের যে একটা ডিলেমা বা যে শোনা অনেক কথা থাকে, যে হচ্ছে আপু এখানে তো মনে হয় ভালো হয় না, আমাকে ঢাকায় যেই ট্রেনিং করতে হবে, এগুলা হচ্ছে গিয়ে আপু একদমই মানে এগুলা হচ্ছে রিউমার, বুঝছেন? সোজা সোজা ভাষায় এগুলা হচ্ছে গিয়ে রিউমার। আপনি আপনি হবেন হচ্ছে গায়নোকোলজিস্ট, রাইট? আপনাকে কি শিখতে হবে? আপনাকে মেইনলি কয়েকটাই কিন্তু সার্জারি শিখতে হবে, হাতের কাজ যেগুলা। কয়েকটা সার্জারি বলতে আপনাকে একদম খুব ভালো মতন পারতে হবে কি, সিজারিয়ান সেকশন খুব ভালো মতন পারতে হবে আপনাকে, রাপচার একটপিকটা আপনাকে পারতে হবে, মানে রাপচার একটপিকের যে সালপিঙ্গেক্টমি বা ল্যাপারোটমি যেটা, সেটা আপনাকে পারতে হবে। একটা অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি আপনাকে পারতে হবে। এইগুলা কিন্তু একদম বেসিক। আর এছাড়া যেই সমস্ত মাইনর অপারেশনস, আপনার ইএনসি করা, বা হচ্ছে গিয়ে আপনার এমভিএ করা, অথবা হচ্ছে গিয়ে আপনার একটা যে কোনো সার্ভাইকাল টিয়ার রিপেয়ার করা, অথবা এই যে বিভিন্ন প্রসিডিউর যেগুলো থাকে, যে হচ্ছে ব্রিচ এক্সট্রাকশন কিভাবে করতে হয়, অথবা হচ্ছে গিয়ে আপনার শোল্ডার ডিস্টোসিয়া কিভাবে ম্যানেজ করতে হয়, অথবা যা এই যে অবজের যত খুঁটিনাটি যা কিছু থাকে, অথবা গাইনির ক্ষেত্রে প্যাপস্মিয়ার কিভাবে নিতে হয়, বায়া কিভাবে করতে হয়, কল্পোস্কোপি কিভাবে করতে হয়, এই যে একদম বেসিক যেই জিনিসগুলা, এইগুলাই কিন্তু ঘুরে ফিরে আপনাকে পারতে হবে। পরীক্ষার জন্য পারতে হবে, আপনার মিড টার্ম বলেন, এফসিপিএস পার্ট 2 বলেন, অথবা আপনারা কিছুদিনের মধ্যেই দেখা যাবে আপনারা এমসিপিএস পরীক্ষায় বসবেন, অথবা আপনারা অন্য যেই ডিগ্রি আপনি করেন না কেন, পার্টিকুলারলি এই এফসিপিএস পার্ট 2 পর্যন্ত আপনি যত কিছু বসবেন, যত একাডেমিক পড়াশোনা, অথবা এখন আসেন আপনার লাইফের জন্য যেটা, যে আপনি যখন চেম্বার প্র্যাকটিস করবেন, হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো অলরেডি চেম্বার প্র্যাকটিস করেন, জিপি করেন, অথবা কিছুদিনের মধ্যে আপনারা যারা পার্টিকুলারলি পেরিফেরিতে আসেন, আপনারা দেখা যাবে কিছুদিনের মধ্যেই কিন্তু চেম্বার প্র্যাকটিস শুরু করে দিবেন। তাহলে এই যে আপনি যখন প্র্যাকটিসও করবেন, এই যে প্রসিডিউরগুলোর কথা আমি বললাম, এর বাহিরে আসলে অ্যাজ আ গাইনোকোলজিস্ট আমাদের কিন্তু তেমন কিছু লাগেই না। হ্যাঁ, এগুলাই ঘুরে ফিরে, গাইনিদের কিন্তু আমাদের কয়েকটা সার্জারি, ঘুরে ফিরে আপনার 5 বছর হাতে সময়, আপনি এই কয়েকটা মাত্র হাতে গোনা জিনিস না শিখে আপনার উপায় নেই, আপনাকে শিখতেই হবে। আপনি চাইলে খুব জলদি শিখে যাবেন, আর যদি আপনি নাও চান শিখতে, তাও দেখবেন যে হচ্ছে গিয়ে ঘুরতে ঘুরতে ট্রেনিং করতে করতে এগুলো শিখা হয়ে যাবে। আচ্ছা, এখন এই কয়েকটা জিনিস শিখার জন্য আপনাকে কষ্ট করে কি ঢাকায় আসতে হবে আপু? আমার ওপিনিয়ন যে আপু আপনাদেরকে কিন্তু এই কয়েকটা ট্রেনিং এর মানে এই কয়েকটা কাজের বাহিরে আপনাকে কিন্তু আসলে তেমন কিছু আপনাকে ঢাকাতেও শিখাবে না, অন্য কোথাও শিখাবে না। আর এই কয়েকটা কাজ প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালে হয়। আপনি যেখানে আছেন, আপনার ওখানে কি সিজার হয় না? আপনার ওখানে কি মানে কি গাইনির কোনো কাজ হয় না? সব হয় আপা। প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালে আমি যেগুলার নাম বললাম, প্রত্যেকটা প্রসিডিউর করা হয়। এগুলা ছাড়া কিন্তু মানে কোনো মেডিকেল কলেজ হসপিটালের কোনো গাইনি ডিপার্টমেন্টই চলবে না, যদি এই কয়েকটা কাজ আমি যেগুলো বললাম এগুলো যদি না হয়। তাহলে আপনি যদি ট্রেনিং করতে চান, প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল ইজ ওয়ে গুড ইনাফ, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। সো আপনাদের যাদের এই রিউমারটা আপনাদের যাদের মাথার মধ্যে ইনস্টিল হয়ে গেছে যে ঢাকায় যাইতে হবে, আমার মনে হয় না এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল। আপনি আরামসে আপনার মেডিকেল কলেজ হসপিটালে ট্রেনিং শুরু করে দেন। এবং এগুলা সাধারণত সবগুলা যতগুলা মেডিকেল কলেজ হসপিটাল আছে, সরকারি যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে, সবগুলাই কিন্তু দেখবেন বিসিপিএস অ্যাক্রিডেটেড। এই কথাটা আগে বললে ভালো হতো, একটু মাথায় রেখেন। আপনি যেখানেই জয়েন করবেন,
সেটা কিন্তু বিসিপিএস অ্যাক্রিডেটেড হইতে হবে, মানে হচ্ছে ওইখানে ট্রেনিং কাউন্ট হয় কিনা এইটা একবার একটু চোখ বোলাই নিবেন। আপনাদের দেখবেন বিসিপিএস এর সাইটেই একটা পিডিএফ পাওয়া যায়। পিডিএফটার নাম হচ্ছে গিয়ে বিসিপিএস অ্যাক্রিডেটেড ইনস্টিটিউশনস, কোন কোন জায়গাতে আপনার ট্রেনিং অ্যালাউড হয়, কতটুক সময় পর্যন্ত অ্যালাউড হয়। সব ইনস্টিটিউটেই কিন্তু আপনার 5 বছর ট্রেনিং অ্যালাউড হয় না। তো ওই জিনিসটা একটু খেয়াল করেন যে আপনার ইনস্টিটিউটে কি 2 বছর ট্রেনিং অ্যালাউ করতেছে, নাকি 5 বছর করতেছে, নাকি 6 মাস করতেছে। অনেক ইনস্টিটিউট আছে, অনেক প্রাইভেট ইনস্টিটিউটও আছে যেগুলো কিন্তু বিসিপিএস অ্যাক্রিডিটেড, মানে আপনি ওইখানে কাজ করলেও আপনি কিন্তু বিসিপিএস এর ট্রেনিং কাউন্ট হবে, কিন্তু ওইগুলোতে সাধারণত একটু কম সময় কাউন্ট হয়, 6 মাস থেকে 1 বছর। প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে সাধারণত এর বেশি নেয় না, নিলেও কিছু কিছু ইনস্টিটিউট আছে নিতেও পারে। তো ওইটা একটু আপনারা খেয়াল করে রেখেন। ওইটা একটু আপনারা খেয়াল করে রেখেন যে হচ্ছে কি আপনি যে ইনস্টিটিউটে জয়েন করতেছেন সেখানে কতদিন পর্যন্ত বিসিপিএস অ্যালাউ করে, এটা একটু মাথায় রেখেন। আচ্ছা, এখন আসেন যে হচ্ছে কি আপনি লিস্ট চেক করে ফেললেন, আপনি ফর্ম তুলবেন, রাইট, যে আপনি ডিসিশন নিয়ে ফেললেন কোন ইনস্টিটিউটে যাবেন। আচ্ছা, এটা নিয়ে আরেকটু কথা বলে ফেলি, পেরিফেরি নিয়ে যেহেতু কথা বললাম, ঢাকা কেন্দ্রিক আমি একটু কথাবার্তা বলি, কারণ আমার মনে হয় অনেক বেশি স্টুডেন্ট আছেন যারা কিনা ঢাকাতে আপনারা জয়েন করবেন, আপনারা যে কোনো একটা ইনস্টিটিউটে জয়েন করবেন, এবং এইটা নিয়ে আপনাদের যথেষ্ট ডিলেমা আমি পর্যবেক্ষণ করেছি যে আপনাদের যথেষ্ট ডিলেমা আছে। আপু কোন ইনস্টিটিউট আমার জন্য ভালো হবে? আপু, প্রথম জিনিস, আপনার জন্য সব ইনস্টিটিউটই ভালো যদি আপনি সিনসিয়ার হন, এটা হচ্ছে প্রথম কথা, প্রথম কথা একদম। হ্যাঁ, প্রাইভেট ইনস্টিটিউটে ট্রেনি পোস্ট ফাঁকা থাকা, এই আপারা প্রাইভেট ইনস্টিটিউটে যখন আপনি জয়েন করবেন, প্রাইভেট ইনস্টিটিউটে যখন আপনি জয়েন করবেন তখন কিন্তু মাথায় রেখেন যে এখানে কিন্তু হচ্ছে কি আপনাকে বেতন দিবে। বুঝছেন, প্রাইভেট ইনস্টিটিউট মানে কি, প্রাইভেট হসপিটালে যখন আপনি জয়েন করবেন, কর্পোরেট হসপিটালে, ওরা কিন্তু বেতন দিবে। সো ওরা যখন বেতন দিবে তখন হচ্ছে কি আপনার পোস্ট ফাঁকা থাকলে আপনাকে নিবে না কেন? পোস্ট ফাঁকা থাকলে আপনি যদি পারেন, মানে আপনি, এটা তো প্রাইভেট জব, এখানে কিন্তু বিসিপিএস জাস্ট ট্রেনিং কাউন্ট করে, আপনাকে কিন্তু বিসিপিএস ভাতা দিবে না সেই ক্ষেত্রে, যখন আপনি প্রাইভেট একটা হসপিটালে চাকরি করবেন আর কি, ওটা আপনার চাকরি, কিন্তু বিসিপিএস আপনার ট্রেনিংও এটার মধ্যে ক্যালকুলেট করে নিবে। ওখানে কিছু ব্যাপার আছে, আপনি ঢুকলেই বুঝে যাবেন। আপু, প্রাইভেটে একটা প্রশ্ন ছিল। প্রাইভেটে হচ্ছে আহ মেডিকেল অফিসার হিসাবে না জয়েন করে যদি এইচএমও হিসাবে জয়েন করি, যেহেতু অনেক আমার বাসার কাছে যে মেডিকেল কলেজ সেখানে হচ্ছে যে সিএ রেজিস্ট্রার বা মেডিকেল অফিসার পোস্টে আর কি ফাঁকা নেয় এখন, তো এইচএমও হিসাবে জয়েন করলে তো আপু তারা মানে টাকা দিবে কি, মানে আমাদেরকে অনারিয়াম কেমন দিবে কি দিবে না? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, প্রথমে এটা আপনাদের জন্য আমি একটু বলি, এটা মনে হয় সবারই, এই যেহেতু হচ্ছে গিয়ে আপনারা মাত্র পাশ করছেন, তো তো এখন এটা হচ্ছে, আগে বলতো অনারারি মেডিকেল অফিসার, বুঝছেন, এইচএমও। এখন কিন্তু কেউই এইচএমও বলে না, ইভেন ম্যাডামরা, প্রফেসর ম্যাডামরাও এইচএমও বলে না। এইচএমও বললে এটা হচ্ছে গিয়ে আমরা নিজেরা একটু মাইন্ড করি। সো আপনারা সবাই ট্রেনি, এটা মাথায় রাখেন। হ্যাঁ, সবাই হচ্ছে আপনারা ট্রেনি, আপনি পাশ করে গেছেন, আপনি এখন সবাই ট্রেনি, আপনারা সবাই ট্রেনি। প্রাইভেট ইনস্টিটিউটে যদি আপনার চাকরি না হয়, যদি চাকরি না হয়, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করে ফেলবেন একটা সরকারি মেডিকেলে চলে যাইতে, কারণ প্রাইভেট থেকে সরকারিটা কম্পারেটিভলি সাধারণত বেটার হয় আপা। হ্যাঁ, প্রাইভেটে আপনি সব কাজ হয়তো শিখতে পারবেন না, কারণ এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রাইভেটে আপনি নিজে যখন একজন রুগী হিসেবে যান, আপনি কি চান যে অবশ্যই আপনারটা যেন, আপনার সার্জারি বলেন বা আপনার কাজকর্ম বলেন, এগুলো যেন বড় কোনো একটা ম্যাডাম করে। তো সাধারণত প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে ইউজুয়ালি যেটা হয় যে আমাদের কাজের সুযোগটা একটু কম থাকে প্রাইভেট ইনস্টিটিউট, এর জন্য আমি সবসময় আপনাদের বলি যে আপনারা সরকারি হাসপাতালগুলোতে জয়েন করবেন। এখানে কিন্তু আপনার অনেক কাজ শেখার সুযোগ, আপনি বড়দের থেকে কাজ শিখতে পারবেন এবং নিজে অনেক কাজ করতে পারবেন, যেহেতু সরকারি হাসপাতাল। প্রাইভেট গুলাতে সাধারণত এই সুযোগটা থাকে না, একটু কম থাকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আসলে দুই জায়গায় আছে, তো প্রাইভেট হসপিটালে হচ্ছে আমি চাকরি করতাম পার্ট 1 পাশ করার আগে, তো ওইখানে দেখা আর কি, বুঝছেন। তো যদি আপনার পক্ষে সম্ভব হয়, অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে আপনারা জয়েন করবেন। এখন আসেন যেটা বলছিলাম, যে ঢাকায় যারা আছেন তাদের যেই কোয়েশ্চেন যে আপা কোন হসপিটালটা বেটার হবে, তো আপনারা যারা যার বাসা যেখানে কাছে হয় সেই মেডিকেল হসপিটালটাতেই আপনি জয়েন করতে পারেন। তারপরও কয়েকটা ইনস্টিটিউটের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেগুলা সবকিছুর বেসিস হচ্ছে আপনার বাসার থেকে কোনটা কাছে, এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, কারণ আপনার ট্রেনিং কিন্তু অনেক হেক্টিক হতে যাচ্ছে। আপনারা সবাই গাইনোকোলজিস্ট হবেন, গাইনি ট্রেনিং মানেই হেক্টিক। অনেক ইনস্টিটিউটে, অনেক ফ্যাকাল্টিতে দেখা যায় যে মেয়েদেরকে সাধারণত একটু হয়তো বা একটু একটু মেলদের থেকে ছাড় পেলেও পেতে পারে, কিন্তু আপনার ফ্যাকাল্টিতে সবাই ফিমেল, আপনাকে ডেফিনেটলি 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 হেক্টিক ট্রেনিং করতে হবে, এটা মাথায় গেঁথে নেন। হেক্টিকের বাহিরে এখানে আপনার আরাম করার সুযোগ খুবই কম, বুঝছেন। তাইলে আপনারা সবসময় চেষ্টা করবেন যে
বাসার আশেপাশে যেটা হবে, বাসার থেকে আপনার ট্রান্সপোর্টেশন সুবিধা যেই হসপিটালটাতে হবে সেটাতেই আপনারা জয়েন করার চেষ্টা করবেন। এখন আসেন যে হচ্ছে গিয়ে যে ইনস্টিটিউটগুলো একদম মানে টপ নচ, যেটাতে ঢুকলে আপনার কোনো মানে অন্য ডান বামে আপনার চিন্তা করা লাগবে না। কিছু কিছু হসপিটালের নাম আমি বলে দিচ্ছি, আপনাদের বাসা ওয়াইজ আপনারা এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। তো হসপিটালস এর মধ্যে অবভিয়াসলি ফার্স্টে নাম আসে হচ্ছে গিয়ে আপনার ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। খুবই ভালো। এখানে ট্রেনিং এর যেটা আপনাদের মেইন একটা ডিলেমা থাকে, আপু শুনেছি এখানে হচ্ছে গিয়ে আপনার হাতের কাজ করার সুযোগ পাওয়া যায় না, একমাত্র বিসিএস যদি না থাকে তাহলে এখানে নাকি কোনো কাজই করতে দেয় না, এখানে নাকি কিছুই করে না, শুধু ফাইল ওয়ার্ক করায়। আচ্ছা, এই ক্ষেত্রে একটু আপনাদেরকে আমি বলে রাখি, আমি নিজে ঢাকা মেডিকেল কলেজেই ট্রেনিং করেছি। তো ঢাকা মেডিকেল কলেজের বিষয়টা হচ্ছে এইটা একটা মোটামুটি রিউমার আপা, আপনাকে কাজ করতে দিবে না, আপনি হাতের কাজ কিছু শিখবেন না, এগুলো হচ্ছে রিউমার। আপনি যদি সিনসিয়ার হন, আপনি যদি রেগুলার হন, আপনি যদি কাজ শিখতে ইচ্ছুক হন, ডিএমসি আপনাকে অলমোস্ট সিএই বানায় দিবে। আপনি দেখবেন সবকিছু ম্যানেজ করতেছেন, হ্যাঁ হয়তো বা একটু আনঅফিসিয়ালি আপনি ম্যানেজ করবেন, কিন্তু আপনি দেখবেন যে আপনি যদি সিনসিয়ার হন, কাজ আপনার কাছে আসতে বাধ্য, এবং আপনি হাতের কাজ করে হাত পাকাইতেও বাধ্য। বুঝছেন? সো আপনাকে প্রথম থেকেই সিনসিয়ার হতে হবে, এটা হচ্ছে আপনাদের সবার প্রতি আমার সাজেশন থাকবে। সিনসিয়ারলি কাজ করবেন। আপনি যদি ফাঁকিবাজির মেন্টালিটি নিয়ে ঢুকেন যে আমি সকালবেলা 9টার মধ্যে গেলেই হইলো, 1 ঘন্টা দেরি করলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না আপা। কারণ অনেক ট্রেনিং, প্রত্যেকটা হসপিটালে আপনারা 750 মানুষ পাশ করছেন অলমোস্ট, এর আগের থেকেই কিন্তু অনেক ট্রেনি আছে, সো ট্রেনির অভাব নাই। এবং এই জায়গাতে কিন্তু আপনাকে কেউ, এটা কিন্তু স্কুল কলেজ না যে আপনাকে ধরে বাইন্ধে নিয়ে আসবে হসপিটালে, আপনাকে ধরে বাইন্ধে কাজ করাবে। কেউ আপনাকে ধরে বেঁধে কিচ্ছু করাবে না। যদি দেখে যে আপনার মেন্টালিটি ফাঁকিবাজির, আপনি আসেন লেট করে, আপনি হঠাৎ হঠাৎ করে গায়েব হয়ে যান, আপনি চলে যান টাইমের আগে, আপনাকে কেউ কাজ দিবে না, আপনাকে কেউ কাজের জন্য বলবেও না যে আপা ওইখানে একটু আসেন একটু কাজটা করেন, কেউ আপনাকে ডাকবে না। এবং এটা সত্যি কথা, একদম সত্যি কথা, আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনাকে কেউ ডাকবে না। কিন্তু যদি আপনি নিজ থেকে কাজ করতে আগ্রহী হন, আপনি যদি এসেই আপনার কাজটা গোছানো শুরু করেন, আপনি দেখবেন আপনি হাতের কাজ শিখতে বাধ্য। সো এটা আপনি মাথায় রেখেন, যেই হসপিটালেই ঢুকেন ফাঁকিবাজির মেন্টালিটি নিয়ে ঢুকলে আপনি কোথাওই কিছু শিখতে পারবেন না। সো প্রথম থেকেই সিনসিয়ার হবেন, একদম ফ্রম ডে ওয়ান আপনি সিনসিয়ার থাকবেন। আপনার কাছে কাজ আসতে বাধ্য, আপনিও শিখতে বাধ্য, ভালো মতন কাজ শিখে, হাতের কাজ ভালো মতন শিখেই আপনি ট্রেনিং থেকে বের হবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো ডিএমসির কথা বললাম, আশা করি এই ডিলেমাটা আপনাদের কেটে যাবে যে বিসিএস না থাকলে আমি কিছু শিখতে পারবো না। অবশ্যই শিখতে পারবেন, সিনসিয়ারলি কাজ করবেন, শিখেই বের হবেন। এছাড়া আর কি কি ইনস্টিটিউটে আপনি জয়েন করতে পারবেন? আপনারা এসএসএমসি তে জয়েন করতে পারেন। আচ্ছা, এখানে ইনস্টিটিউট গুলো আগে নাম বলে দিয়ে তারপরে আপনার কোন ইনস্টিটিউট কি কিভাবে কেমন কি নিচ্ছে এগুলো আমি একটু চেষ্টা করবো বলে দেওয়ার। তো হচ্ছে গিয়ে আপনারা এছাড়া আর জয়েন করতে পারেন হচ্ছে গিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বা মিডফোর্ড যেটাকে আমরা বলি। খুবই ভালো ট্রেনিং হয়, খুবই ভালো ট্রেনিং হয়, এবং এখানে আপনার কিন্তু কাজ শিখারও অনেক সুযোগ। এখানে ট্রেনিং কম্পারেটিভলি কম থাকে, মানে ডিএমসি থেকে কম্পারেটিভলি কম থাকে। অ্যাডমিশন দেখা যায় যে আপনাদের উইকলি অ্যারাউন্ড 2টা করে অ্যাডমিশন থাকে, এবং আপনারা কিন্তু অনেক কাজ শেখার সুযোগ পাবেন, প্লাস একাডেমিক একটা এনভায়রনমেন্ট পাবেন। মিডফোর্ডের এটা খুবই ভালো, আপনারা একাডেমিক এনভায়রনমেন্ট পাবেন। আর হচ্ছে সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আপনারা যারা জয়েন করতে চান, সেটাও কিন্তু খুবই ভালো, হাতের কাজ শিখতে পাবেন, প্লাস খানিকটা একাডেমিক পরিবেশ থাকবে, মানে পড়াশোনাও করতে থাকবেন, এখানে মর্নিং সেশন হবে, মর্নিং সেশন করবেন, আপনি হাতের কাজ শিখবেন, এগুলো সবকিছু করতে পারবেন। সলিমুল্লাহ সোহরাওয়ার্দী দুইটাই গুড আপনারা যারা জয়েন করতে চান। এরপরে আসেন আরেকটা, যেটা হচ্ছে একদম প্রথম দিকে না বললেই না, সেটা হচ্ছে আজিমপুর ম্যাটারনিটি ক্লিনিক। হ্যাঁ, এটার নাম হয়তো বা অত শুনেছেন বা অত শোনেন নাই, কিন্তু আজিমপুরের কাজ, মানে কাজ শিখার পরিবেশ চমৎকার, আপনি প্রচুর পরিমাণে কাজ শিখতে পারবেন। সো যারা সললি যে না আপু আমি একদম 6 মাসের মধ্যে হাতের কাজ করে একদম হাত পাকায় ফেলতে চাই, আপনারা, আমি সাজেস্ট করবো আপনারা আজিমপুর ম্যাটারনিটিতে জয়েন করতে পারেন। খুবই ভালো ট্রেনিং করায়, খুবই ভালো হাতের কাজ শেখার সুযোগ আছে। এছাড়াও আরো কিছু কলেজ হসপিটাল বা আরো কিছু হসপিটাল যেখানে আপনারা অনেক কাজ শিখতে পারবেন, একটা হচ্ছে যেটা অলরেডি এই যে কোয়েশ্চেন পাচ্ছি, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। এটা আগে হয়তো বা এত বেশি ট্রেনিং এর সুযোগ ছিল না, কারণ আগে মানুষ কম যাইতো, বুঝছেন, এই কারণে আগে অত সুযোগ ছিল না। কিন্তু কেজিএইচ এ এখন কিন্তু ট্রেনিদের জন্য খুবই ভালো কাজ শেখা যায়। এখানকার কিছু কিছু আর কি আপাদের মুখে শোনা যে এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ, একটাই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যেটা আপনারা ফেস করেন, সেটা হচ্ছে এটা একটু স্ট্রিক্ট। হ্যাঁ, কম্পারেটিভলি একটু স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কি, এখানে টাইম মেনটেন করতে হবে আপনাকে খুব স্পেসিফিকলি, সকালের 8টায় জয়েন থাকতে হবে বা সকালের 8টায় ওখানে প্রেজেন্ট থাকতে হবে, মানে প্রেজেন্ট থাকতে হবে। আপনি যদি এখানে 5 মিনিট লেট করেন, আপনি যদি 10 মিনিট লেট করেন, আপনাকে এটা জবাবদিহি করতে হবে। সো এটা হচ্ছে কেজিএইচ এর একমাত্র ডিসঅ্যাডভান্টেজ। আর এছাড়া খুবই সুন্দর সাজানো গুছানো হসপিটাল, আপনার দেখেই মনে হবে যে একটা প্রাইভেট ইনস্টিটিউট। খুবই সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ট্রেনিংও খুব ভালো করার সুযোগ, আপনাদের হাতের কাজ শেখার সুযোগ। আপনাকে দেখবেন খুব জলদি জলদি এখানে সিএস করতে দিবে, বা হাতের কাজ আপনি খুব আরামসে করতে পারবেন। আগেই অ্যাভেলেবল, আগে হচ্ছে এই ফ্যাসিলিটিস গুলো এত অ্যাভেলেবল ছিল না। সো যারা কেজিএইচ এ
যারা, হ্যাঁ আজিমপুরে, হ্যাঁ আপা, আজিমপুরে দিবে, বুঝছেন, আজিমপুরে দিবে। আচ্ছা, সো যারা কেজিএইচ এ জয়েন করতে চান, বা যাদের হচ্ছে ক্যান্টনমেন্ট, মিরপুর বা উত্তরার দিকে যাদের বাসা, মানে এই দিকটাতে, মানে নর্দার্ন সাইডে যারা থাকেন, আপনারা আরামসে কেজিএইচ এ জয়েন করতে পারবেন নির্দ্বিধায়। ভালো কাজ শেখা যায়, কিন্তু একটু টাইম বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন আশা করি। সো হচ্ছে কেজিএইচ গেল। আর এছাড়া তাজউদ্দিন গাজীপুর কেমন হবে? তাজউদ্দিন গাজীপুর আপু ভালো হবে, যদি আপনি জয়েন করতে চান ভালো হবে, কিন্তু ওখান থেকে ইউজুয়ালি, আমি নিজে আসলে করি নাই, ওখানে মোটামুটি ভালো। কিন্তু যদি আপনি পারেন, যদি ঢাকার দিকে এসে করতে পারেন, গুড। আর তাজউদ্দিন নিজেও ভালো, ইটসেলফ ভালো। আচ্ছা, আর এছাড়া আর একটা যেটা দেখলাম, যেটা আমি আসলে বলতে ভুলে গেছি, আইসিএমএইচ, হ্যাঁ, মাতুয়াইল যেটা, মুগদা, ইয়েস অবভিয়াসলি মুগদা হচ্ছে গিয়ে মেনশন করতেই হবে, মুগদা এবং হচ্ছে গিয়ে মাতুয়াইলের আইসিএমএইচ, এগুলা মেনশন করতেই হবে। অবশ্যই ভাতা দিবে কুর্মিটোলাতে, কুর্মিটোলা তো সরকারি হাসপাতাল, অবশ্যই ভাতা দিবে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে মুগদা, মুগদাতেও অনেক কাজ শেখার সুযোগ, অনেক কাজ মানে অনেক কাজ শেখার সুযোগ। হ্যাঁ, আমার কিছু মানে খুব ক্লোজ হচ্ছে গিয়ে ফ্রেন্ডস যারা কিনা মুগদা থেকে, এবং মুগদাতে কিন্তু অনেক কাজ শেখার সুযোগ এবং যথেষ্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হচ্ছে মুগদা। সো আপনারা মুগদাতে জয়েন করতে পারেন যারা চান। আইসিএমএইচও খুব ভালো। আইসিএমএইচ এ আপনারা কিন্তু হিস্টেরেক্টমি, এইটাতে মনে হয় একটু হচ্ছে গিয়ে একটু রেস্ট্রিক্টেড থাকে, বাট হিস্টেরেক্টমি এমনিতেও আপনি যেখানেই কাজ করেন না কেন, হিস্টেরেক্টমি আপনাকে, মানে যে অনেক বেশি হিস্টেরেক্টমি আপনি করে বের হইতে পারবেন, এটা সচরাচর পসিবল হয় না, যদি না আপনি অনেক বেশি ভালো, মানে র্যাপো তৈরি করতে পারেন আপনার প্রফেসরের সাথে। এটা ছাড়া দেখবেন যে হচ্ছে গিয়ে আসলে হিস্টেরেক্টমির সুযোগ কোথাও খুব একটা বেশি হয় না। আচ্ছা, আর এছাড়া মনে হয় আরেকটা নাম আপনারা কি যেন বললেন। আর বাদ বাকি যেই হচ্ছে গিয়ে আপনারা যারা জানতে চাচ্ছেন কুমিল্লা কেমন হবে, ময়মনসিংহ কেমন হবে, আপা এটা আমি প্রথমেই বলে দিছি, নিজ নিজ জেলার মেডিকেল কলেজ হসপিটাল ওই জেলার জন্য বেস্ট, বেস্ট। হ্যাঁ, ঢাকা সিএমএইচ কেমন হবে? আচ্ছা, ঢাকা সিএমএইচ, মোহাম্মদপুর ফার্টিলিটি কেয়ার সেন্টার ভালো হবে, খুবই ভালো হবে। হ্যাঁ, মোহাম্মদপুরে যারা করতে চান খুবই ভালো হবে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে যেটা বললেন, বলতে বলতেই ভুলে গেলাম। আহ আচ্ছা, বিএমইউ সম্পর্কে জানতে চাইছেন, সিএমএইচ সম্পর্কে জানতে চাইছেন, ট্রেনিং সম্পর্কে জানতে চাইছেন। আচ্ছা, এটা নিয়ে আগে একটু বলে দিই বিফোর আই ফরগেট। তো হচ্ছে গিয়ে আপনারা যারা ঢাকা সিএমএইচ বা বিএমইউ দুইটার ক্ষেত্রেই আসলে ঘুরে ফিরে একটা কথা, যে বিএমইউটা আমি সচরাচর, আপনারা যারা কাজ শিখতে চান, স্পেসিফিকলি প্রথম দিকে আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন, আপনাদেরকে আমি ইউজুয়ালি, সবার আসলে তো ইন্ডিভিজুয়াল সিচুয়েশন বা ইন্ডিভিজুয়াল সার্কামস্ট্যান্সেস, এইটা তো ভ্যারাই করবেই, বাট ওভারঅল যদি আমার কাছে জানতে চান, সিএমএইচ বা বিএমইউ কে আমি প্রথম দিকে আসলে পার্সোনালি আমি সাজেস্ট করব না আপনাদেরকে। কারণ হচ্ছে গিয়ে বিএমইউ তে আসলে এটা কমপ্লিটলি একটা একাডেমিক এনভায়রনমেন্ট, বুঝছেন, এখানে হচ্ছে গিয়ে খুব বেছে বেছে রুগী ভর্তি করা হয়। এবং এখানে সত্যি কথা বলতে, আপনি আপনার বিএমইউ তে যদি কোনো সিনিয়র থাকে কথা বলে দেখতে পারেন, যে এখানে আসলে হাতের কাজ শেখার সুযোগটা একটু কম। কারণ এখানে মোস্টলি আপনার একাডেমিক এনভায়রনমেন্ট থাকে, আপনার পড়াশোনা খুবই ভালো হবে, আপনাকে অনেক পড়াশোনা করানো হবে, আপনি পড়াশোনার মধ্যেই থাকবেন, প্রত্যেকদিন মর্নিং সেশন জয়েন করবেন, প্রত্যেকদিন দেখবেন ওখানে অনেক নতুন নতুন কেসেস আসবে, অনেক পড়াশোনা হবে, কিন্তু হাতের কাজ শেখার সুযোগ কম। তো এটা একটু মাথায় রেখেন। কিন্তু যদি এমন কেউ থাকেন যে না আপু, আমি আপাতত হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি ট্রাবলস অথবা অন্য কোনো ঝামেলা, যেই ঝামেলায় আমি হচ্ছে গিয়ে এখন আসলে অত হেকটিক ট্রেনিং আমি জয়েন করতে চাচ্ছি না, হেকটিক ট্রেনিং জয়েন করতে চাচ্ছি না, আমি একটু রিল্যাক্সিং ডিউটি করতে চাই আপাতত, হচ্ছে গিয়ে আমি জাস্ট একটু ট্রেনিং এর মধ্যে থাকতে চাই, কিন্তু অত হাতের কাজ শেখার সুযোগ, হাতের কাজ আমি আসলে এখন অত শিখার মতন আমার ফুরসত নাই। যদি কেউ এমন থাকেন তাইলে আপনারা বিএমইউ জয়েন করতে পারেন, ওখানে হাতের কাজ শেখার সুযোগ কম। সো পার্সোনালি আপনারা যারা কাজ শিখতে চান প্রথম থেকে, আপু আমি একদম মানে প্রথম থেকে কোপায় কাজ শিখবো, কাটাকাটি শিখবো, তাদের জন্য আমি বিএমইউটা সাজেস্ট করি না। ঢাকা সিএমএইচ এর কথা হচ্ছে কি আপা, ঢাকা সিএমএইচ এ আপনি হাতের কাজ শেখার সুযোগ বিএমইউ থেকেও কম। হ্যাঁ, খুবই কম, খুবই কম বলতে খুবই কম। আপনি এখানে বেয়ারলি একটা সিএস পাবেন না, একদম মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ এগুলাতে হচ্ছে গিয়ে ঢাকা সিএমএইচ বলেন, কেজিএইচ বলেন, এগুলাতে হচ্ছে গিয়ে আমি ইন্টার্নশিপ করে আসছি, সো এগুলার ক্ষেত্রে আপনারা কাজের সুযোগই পাবেন না। ঢাকা সিএমএইচ এ আপনি হচ্ছে গিয়ে ফাইল ওয়ার্ক অনেক শিখবেন, আপনি একাডেমিক পরিবেশটা মোটামুটি পাবেন, কিন্তু হাতের কাজ শেখার কোনো সুযোগ নাই। তো আমি ঢাকা সিএমএইচ একদমই মানে আপনাদেরকে সাজেস্ট করি না। আর বিএমইউ হচ্ছে সেকেন্ডে, যেটা আমি সাজেস্ট করি না আপনাদেরকে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আসেন যে আর হাতের কাজ শেখার জন্য বাদ বাকি যা আছে, জহুরুল ইসলাম ভালো হবে আপা, ভালো হবে, ওখানে হাতের কাজ শেখা যায় ভালো। আচ্ছা, আর একটা মনে হয় আপনাদের প্রশ্ন যেটা অ্যান্সার করতে চাইলাম। আপু আরেকটা প্রশ্ন ছিল, কালকে আমাদের ভাইবা,
আর দিতে হয়। আমরা যারা অনেকজন অ্যাপ্লিকেশন করছি এবার তো অনেক হয়ে গেছে, তো আমাদের ভাইবা কালকে। তো কি পড়বো আপু, টেনশন লাগতেছে, মানে কি পড়বো এখন আসলে। আর মানে কি রকম হবে ভাইবা, যদি একটু আইডিয়া দিতেন। শিওর। আচ্ছা, কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ আপু মোটামুটি মোটামুটি পারবেন, হ্যাঁ মোটামুটি। কিন্তু এখানে খুব সম্ভবত আপনার 3 বছরের বেশি হচ্ছে অ্যালাউ করে না কুমুদিনীতে, মানে ট্রেনিং বিসিপিএস অ্যালাউ করে না। সো ওইটা একটু জাস্ট চেক করে আপনারা ঢুকেন যেখানেই ঢুকবেন। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে আপা প্রশ্ন করছেন, খুলনা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ সবগুলা ভালো হবে আপা। নিজ নিজ জেলার মেডিকেল কলেজ হসপিটাল অবশ্যই ভালো হবে, কারণ আপনার জেলার সমস্ত সিএস কিন্তু ঢাকায় আসে না। বেশিরভাগ সিএসই হচ্ছে বা বেশিরভাগ হিস্টেরেক্টমি কিন্তু আপনার জেলার মেডিকেল কলেজ হসপিটালেই হয়ে যায়। কিছু কিছু রেফার্ড কেসেস হচ্ছে গিয়ে ঢাকাতে আসে। সো আপনারা যারা নিজ মেডিকেল কলেজ হসপিটালে করবেন সবই শিখে যাবেন, নাথিং টু ওয়ারি অ্যাট অল। এক্সামের জন্য কেমন হবে আপা, আপনার পড়া কিন্তু হচ্ছে গিয়ে যে ডিএমসি তে যারা ট্রেনিং করে হাতের কাজ প্রচুর শিখে, কিন্তু ডিএমসি তে আমি ফ্র্যাঙ্কলি সবাইকে বলি যে ডিএমসি তে কিন্তু একাডেমিক এনভায়রনমেন্ট অত বেশি না, বুঝছেন। এখানে কাজের এত বেশি প্রেশার থাকে যে পড়াশোনা করার আসলে তেমন সুযোগ কিন্তু আপনি পাবেন না। সো হচ্ছে গিয়ে এক্সামের জন্য আপনি যেইখানেই আপনি ট্রেনিং করেন না কেন, এক্সামের জন্য আপনাকে পার্টিকুলারলি আলাদা করে পড়তেই হবে, বুঝছেন। তো ওইটার সাথে আসলে দেখবেন যে খুব বেশি আপনি আপনার ট্রেনিংকে মিলাইতে পারবেন না। তাছাড়া ট্রেনিং এর সময় আপনি অনেক প্র্যাকটিক্যাল কাজ শিখবেন যেগুলো দেখবেন যে পরীক্ষার খাতায় লিখতে পারবেন না। সো ঘুরে ফিরে ইনাও সেন্টেন্স যদি আমি আপনাদেরকে বলি, এক্সামের সাথে আপনারা ট্রেনিংকে এখনই গুলিয়েন না। এফসিপিএস পার্ট 2 পরীক্ষা যখন আপনি দিবেন বা মিড টার্ম পরীক্ষা যখন আপনি দিবেন, তখন আশা করি যে হচ্ছে আপনাদের সাথে আমার আরেকবার কথা হবে। আমাকে একটু নক করে নিন যে যেই পরীক্ষা যখন দিবেন, তখন আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব না যে এক্সামের জন্য এক্স্যাক্টলি কি করা লাগবে। আপাতত জাস্ট ট্রেনিংটা মনোযোগ দিয়ে করেন, এক্সামের আগে আমি সব আপনাদের বলবো। আচ্ছা, আর আপা যে প্রশ্নটা করছেন ওইটাতে আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে আপনাদের পাচ্ছি যে মাইগ্রেশনের বিষয়টা, যে হচ্ছে আপু আমি এখনই জয়েন করলাম, এখন হচ্ছে আমি আছি অমুক জায়গাতে, আমার হয়তো বা পোস্টিং হয়ে যেতে পারে, অথবা আমার হাজবেন্ডের বা হচ্ছে কি আমি বাসা শিফট করে চলে যাব অন্য আর একটা জেলাতে, তখন আমি কি করব, বা আমার যদি ভালো না লাগে ইনস্টিটিউট তখন আমি কি করব। আপা আপনি যখন চান, মানে 6 মাস অবভিয়াসলি হইতে হবে, যখনই আপনি চান আপনি ইনস্টিটিউট মাইগ্রেট করতে পারবেন। ইনস্টিটিউট মাইগ্রেশনের বিষয় বিসিপিএস এর কোনো মানে কোনোই বাম হাত বিসিপিএস কখনোই ঢুকায় না। আপনি যখনই চেঞ্জ করতে চান, আপনাকে জাস্ট যেটা করতে হবে, ওই যে চেঞ্জ যে সেশনে করবেন তার 1 মাস আগে আপনি বিসিপিএস এ যাবেন, এবং বিসিপিএস এ যায় আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসবেন যে আপনি ট্রেনিং ইনস্টিটিউট চেঞ্জ করতেছেন। এটা ছাড়া আর কিছু না, খুবই ইজি প্রসিডিউর, এটাতে কোনো ঝামেলা হয় না। জাস্ট একটু বিসিপিএস এ যায় আপনার এই আপনি যে বদলাইছেন এটা জানায় আসতে হবে। আচ্ছা, আর এছাড়া মাইগ্রেশনের বিষয়, কতবার মাইগ্রেট করতে পারবেন, কয়দিন পর পর মাইগ্রেট করতে পারবেন, যতবার মন চায় আপনি মাইগ্রেট করেন, কোনো সমস্যা নাই। আপনি চিন্তা করছেন আপনার 5 বছরের ট্রেনিং এ আপনি হচ্ছে গিয়ে 10 বার মাইগ্রেট করবেন, করেন। 10 বার তো না, 9 বার মাইগ্রেট করবেন, আপনি করেন, কোনো সমস্যা নেই, বিসিপিএস আপনাকে কিছু বলবে না। আচ্ছা, আর আরেকটা কমন কোয়েশ্চেন হয়তো এখনো করেন নাই, করবেন, সেটা হচ্ছে গিয়ে যে আপু ছুটি কয়বার নেওয়া যায়, বা আমি কয়বার গ্যাপ নিতে পারবো বা কি করতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে বিসিপিএস আপনাদেরকে মানে অ্যালাউ করে হচ্ছে 3 বার আপনি লিভ নিতে পারবেন। লিভ মানে কি? লিভ মানে হচ্ছে গিয়ে আপনি ধরেন জানুয়ারি সেশনে এখন জয়েন করলেন একটা ইনস্টিটিউশনে, আপনি জুলাই থেকে হচ্ছে গিয়ে আপাতত কাজ করতে পারতেছেন না, আপনি কিছুই করা লাগবে না। আপনি যখন হচ্ছে গিয়ে ইনস্টিটিউট মানে আপনি যখন ট্রেনিংটা বন্ধ করতেছেন, তখন হচ্ছে গিয়ে একটা বিসিপিএস এ অ্যাপ্লিকেশন দিতে হয়। খেয়াল রেখেন, আপনি যদি এখনই কোথাও জয়েন না করেন আপনাকে কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে না, জয়েন করার সময় আপনার অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে। আর যদি জয়েন করার পরে আপনি ডিসকন্টিনিউ করেন, ডিসকন্টিনিউ করার ক্ষেত্রে আপনাকে একটা অ্যাপ্লিকেশন, যখন ডিসকন্টিনিউ করবেন তখন একটা অ্যাপ্লিকেশন একটু জমা দিয়ে আসতে হবে যে আপনি ফর এই এই রিজন আপনি এখন হচ্ছে গিয়ে ট্রেনিং ডিসকন্টিনিউ করছেন, আপনি পরবর্তীতে আবার জয়েন করবেন। এইটা একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। এভাবে আপনি টোটাল 3 বার ডিসকন্টিনিউ করতে পারবেন আপনার 5 বছরের কোর্সের মধ্যে। এবং ডিসকন্টিনিউয়েশন কতদিন করতে পারবেন এইটার কোনো টাইম লিমিট বিসিপিএস কখনো আসলে স্পেসিফাই করে নাই। মানে ধরেন আপনি একটা 1 বছরের জন্য ব্রেক নেবেন, আপনি 1 বছর ট্রেনিং করবেন না, আপনার এটা বিসিপিএস কে জানাইতেও হবে না। জাস্ট একবার আপনি বলছেন ডিসকন্টিনিউ করতেছেন, ওইটা দিয়েই আপনি 1 বছর 2 বছর 5 বছর আপনি গ্যাপ নিয়ে পরে দিয়ে আবার যখন জয়েন করবেন তখন আবার একটু বিসিপিএস এ জানাইতে হবে যে আমি এখন আবার জয়েন করছি। সো এইভাবে আপনি গ্যাপ টোটাল 3 বার নিতে পারবেন। কতক্ষণের গ্যাপ নেবেন দ্যাট ইজ টোটালি আপ টু ইউ। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা হচ্ছে কি আপনাদের পাচ্ছি, যে যারা আপনারা সাব স্পেশালিটিতে আছেন, এবার তো হচ্ছে গিয়ে খুব সম্ভবত ভুলভাল না বলে থাকতে অ্যারাউন্ড আপনাদের 610, যতটুকু আমার মনে পড়ে 610 আপনারা মাদারে পাশ করেছেন, এবং বাদ বাকি সবাই হচ্ছে বিভিন্ন সাব স্পেশালিটির স্টুডেন্টরা আপনারা পাশ করেছেন। সাব স্পেশালিটির ক্ষেত্রে আপনাদের ট্রেনিং ট্রেনিং যেই 5 বছরের ট্রেনিংটা আপনারা করবেন, যেই 5 বছরের ট্রেনিং আপনারা করবেন,
এর মধ্যে প্রথম 2 বছরের ট্রেনিংটাকে বলা হয় কোর ট্রেনিং, আর তারপরে আপনি মিড টার্ম পরীক্ষায় বসবেন 2 বছর পর। মিড টার্মের পরে আপনার যে 3 বছরের ট্রেনিং, এটা হচ্ছে আপনার অ্যাডভান্সড ট্রেনিং, হ্যাঁ অ্যাডভান্সড বলে। এবং আপনাদের আম, যেই হচ্ছে গিয়ে আপনাদের পড়াশোনার বিষয় বা হচ্ছে গিয়ে আপনার ট্রেনিং এর বিষয়, প্রথম 2 বছরের ট্রেনিংটা হচ্ছে গিয়ে আপনাদের সবার জন্য সেম। সবার, আপনি যেই সাব স্পেশালিটি হন না কেন, সবাইকে মাদার সাবজেক্টে প্রথম 2 বছর কোর ট্রেনিং করতে হবে। তারপরে মিড টার্মের পরে হচ্ছে গিয়ে আপনি আপনার সাব স্পেশালিটি ট্রেনিং করবেন। ফর এক্সাম্পল, যেটা আপনাদের মেসেজে দেখতে পাচ্ছি, ইনফার্টিলিটি নিয়ে আপনারা বেশি জিজ্ঞাসা করছেন, কারণ এখানে এবার খুব সম্ভবত 100+ আপনাদের ইনফার্টিলিটি স্টুডেন্টরা পাশ করেছেন। তো ইনফার্টিলিটিতে আইতে যারা আছেন, আপনাদের জন্য কিন্তু আপনারা প্রত্যেকটা সাব স্পেশালিটি একটু খেয়াল রেখেন। আপনাদের সাব স্পেশালিটি ট্রেনিং কিন্তু সব ইনস্টিটিউটে হয় না, সব ইনস্টিটিউটে হয় না। আই আমার যতটুকু মনে আছে, ডিএমসি তে ইনফার্টিলিটি ট্রেনিং হয়, বিএমইউ তে হয়, চিটাগং মেডিকেল কলেজে আপনাদের ট্রেনিং হয়, আর খুব সম্ভবত আর কয়েকটা ইনস্টিটিউট, হাতে গোনা কয়েকটা ইনস্টিটিউটে হচ্ছে আপনাদের ইনফার্টিলিটি ট্রেনিংটা হয়। সো আপনারা ওইটা একটু চেক করে নিন, যেহেতু আমি আই এর স্টুডেন্ট না, এর জন্য আমার এটা খুব ভালো মনে নাই। তো ইনস্টিটিউট গুলো একটু চেক করে নিন। কোড ট্রেনিং আপনি যেখানে মন চায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। যখন 3 বছরের ট্রেনিং এ যাবেন, অ্যাডভান্স ট্রেনিং, তখন বিসিপিএস অ্যাক্রিডেটেড ইনস্টিটিউটেই অবশ্যই আপনি জয়েন করবেন। এবং এই ক্ষেত্রে আর একটা প্রশ্ন আপনারা করেছেন যে হচ্ছে গিয়ে ডিএমসি ভালো হবে না বিএমইউ ভালো হবে। আপনি যখন অ্যাডভান্সড ট্রেনিং করবেন, ডিএমসি তেও ইনফার্টিলিটির যথেষ্ট কিন্তু ইনফার্টিলিটির কেস করার সুযোগ থাকে, মানে কাজ করার সুযোগ থাকে, এবং অনেক শেখার সুযোগ আছে। ডিএমসির যে ইনফার্টিলিটি ইউনিটটা, ডেডিকেটেড ইউনিটে, সেটাও কিন্তু আপনার যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। সো আপনি এটাতেও করতে পারেন, বিএমইউ তে অবশ্যই করতে পারেন। বিএমইউ তো ভালোই, এটা প্রথমেই বলে দিছি। বিএমইউ অনেক একাডেমিক, অনেক কিছু শিখাবে আপনাকে, হাতের কাজ করার সুযোগটা একটু কম। এই হচ্ছে বিষয়। এছাড়া আপনার ইনফার্টিলিটি ট্রেনিং দুটোতেই ভালো হয়, দুটোতেই ভালো হয়, বা যে ইনস্টিটিউটগুলোতে হয় সবগুলোতেই কিন্তু, আপনার ঢাকার বাইরে যেগুলো অ্যালাউড আছে সবগুলাতেই ভালো হয়, কিন্তু জাস্ট একটু চেক করে নিন আপনার ইনস্টিটিউট অ্যালাউড কিনা। আর এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো যে এখন আপনারা অনেক বেশি ওয়ারি করেন না। কারণ হচ্ছে গিয়ে আপনি তো 2 বছর ট্রেনিং করবেনই, কোড ট্রেনিং। যখন আপনি 2 বছর ট্রেনিং করবেন, তখন অনেক কিছু জেনে যাবেন, যে কোথায় ভালো ইনফার্টিলিটি ট্রেনিং হয়, কোথায় ভালো হয়, কোথায় খারাপ হয়, এগুলো সব দেখবেন 2 বছর কাজ করতে করতে। আপনি না চাইলেও আপনার কানের মধ্যে ঢুকবে, এবং না চাইলেও আপনি জেনে যাবেন এগুলা। আচ্ছা, এখানেই আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে আমি এমনিও অ্যান্সার করতাম, যে যারা হচ্ছে গিয়ে ডিজিও কোর্সে আছেন বা কোর্স কমপ্লিট করে ফেলেছেন, এখন এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, ট্রেনিং এ ঢুকবেন, তাদের ক্ষেত্রে ট্রেনিং বিষয়ে কোনো কাট শর্ট করা যাবে কিনা। আচ্ছা, আপনারা যারা ডিজিও পাস করেছেন, তাদের জন্য, বা হচ্ছে যাদের ডিজিও ট্রেনিং কমপ্লিট, তাদের জন্য হচ্ছে কি আপনাদের 1 বছর ট্রেনিং কিন্তু কাউন্ট হয়। ওই 1 বছর কিন্তু কোর ট্রেনিং এর অংশ না। মানে আপনি যাই করে থাকেন, আপনি যেই সাবের হন, যেই পোস্ট গ্রাজুয়েশন আপনি অলরেডি করে থাকেন, আপনাকে 2 বছর কোর ট্রেনিং করাই লাগবে। মিড টার্ম দেওয়ার পরে, তারপরে হচ্ছে গিয়ে আপনি ডিজিওর থেকে 1 বছর কাউন্ট করাইতে পারবেন অ্যাডভান্সড ট্রেনিং এর মধ্যে। কোড ট্রেনিং আপনাকে করতেই হবে, অ্যাডভান্সড এর 1 বছর আপনি ডিজিও ট্রেনিং দেখাই দিতে পারবেন। সো আশা করি আপনাদের এই যে যারা ডিজিও পাশকৃত আছেন বা ডিজিও কোর্সের যারা স্টুডেন্ট আছেন, এই অ্যান্সারটা কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা, এখন আসেন যে যারা ট্রেনিং করবেন না, বা হচ্ছে গিয়ে ট্রেনিং করবেন কিন্তু আপু আমি হচ্ছে গিয়ে আরেকটা ডিগ্রি নিব, আরেকটা ডিগ্রি নিব, এই অ্যান্সারটা একটু ছোট্ট করে দিই, যে আপু আমি আরেকটা পরীক্ষার জন্য পড়তেছি, এখন আমি কিভাবে পড়াশোনাটা করবো, পড়াশোনার কথা একটু বলে দিই, আমি আবার ট্রেনিং এ ফেরত যাব। তো যারা হচ্ছে গিয়ে এখন অন্য কিছুর জন্য পড়াশোনা করবেন, আপনারা যারা এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় বসবেন, অথবা ডিজিও পরীক্ষায় বসবেন, অথবা রেসিডেন্সি পরীক্ষায় বসবেন, যেই পরীক্ষায় বসান না কেন, এমআরসিওজির পরীক্ষাটা 70% প্লাস মাইনাস কিন্তু এফসিপিএস পার্ট 1 এর পড়ার সাথে মিলে। তো যারা এমআরসিওজিতে ঢুকতে চান বা এমআরসিওজি পরীক্ষা দিতে চান, আপনাদের এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, বুঝছেন, একদম গোল্ডেন পিরিয়ড। যে আপনি মাত্র তো পার্ট 1 এর পড়াটা পড়ছেন, অনেক ভালো করে পড়ছেন, তাহলে এই পড়াটা দিয়েই, আর সাথে হচ্ছে আপনার ওই প্লাস মাইনাস 30% অল্প একটু পড়াশোনা করতে হবে। দেখবেন কোয়েশ্চেন সব, আপনি তো ক্যাথরিন তো পড়েই আসছেন, আপনি অ্যাটলিস্ট আপনারা দেখে আসছেন, অথবা যদি আপনি নাও দেখেন কোনো সমস্যা নাই, আপনি দেখবেন যে আপনার এমআরসিইউজির পড়া কিন্তু অলমোস্ট পার্ট 1 এর সাথে সিমিলার, সাথে অল্প কিছু এক্সট্রা জিনিস পড়তে হয়, পড়লেই দেখবেন আপনার এমআরসিইউজি পার্ট 1 এর পড়া কমপ্লিট হয়ে যাবে। এবং সাধারণত যারা হচ্ছে গিয়ে, আমি বলবো যে তারা অনেক ওয়াইজ, যারা কিনা পার্ট 1টা কমপ্লিট করার পর পরই এমআরসিইউজি পার্ট 1 দিয়ে ফেলে, কারণ একই পড়ায় দুইটা পরীক্ষা পাশ হয়ে যায়। আচ্ছা, এটা একটা বিষয়। আর হচ্ছে গিয়ে যারা রেসিডেন্সি বা ডিজিও পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আপনাদের ক্লিনিক্যাল পড়া কিন্তু শেষ। পার্ট 1 পাশ করে ফেলছেন মানে, বা পার্ট 1 পড়ছেন মানেই আপনার ক্লিনিক্যাল পড়া শেষ। এখন আপনি যদি রেসিডেন্সি বা ডিজিওর পরীক্ষা দেন, এখন আপনারা বেসিকের পড়াটার উপরে একটু বেশি করে হচ্ছে মনোযোগ দিবেন। বেসিকের পড়ায় মনোযোগ দিলেই দেখবেন হচ্ছে আপনার পরীক্ষাটা পাশ হয়ে যাবে। আর একটা প্রশ্ন দেখলাম সিমিলার, যে হচ্ছে
অফিসিয়াল জয়নিং কত তারিখে? এমআরসি, এই আপা আমার কিন্তু এমআরসিওজি পাস নাই, বুঝছেন, আমি এমআরসিওজি পরীক্ষা দেই নাই, সো এমআরসিওজির ক্লাস আমি নিব না। আচ্ছা, আম, আচ্ছা, এম এফসিপিএস পার্ট 1 এমএসএ, এমএসএ, আচ্ছা, এইটা হচ্ছে কি আপনারা যারা হচ্ছে গিয়ে এফসিপিএস এবং পরে দিয়ে এমএসএ যাইতে চান, মানে ট্রেনিং কাউন্ট হবে কিনা এই বিষয়ে হচ্ছে কি আপা, আমার যতটুকু জানা আর কি, আপনাদের 1 বছর, 1 বছর অ্যাডভান্সড ট্রেনিং এর মধ্যে হচ্ছে গিয়ে কাউন্ট হয়, যারা হচ্ছে গিয়ে এমএস এর সাথে কোরিলেট করতেছেন 1 বছর হচ্ছে গিয়ে ট্রেনিং কাউন্ট হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা হচ্ছে গিয়ে যে লাস্ট যে প্রশ্নটা আপনারা করছেন, যে হচ্ছে গিয়ে হসপিটালে, কোন হসপিটালে কখন ট্রেনিং শুরু হচ্ছে, অ্যাকর্ডিং টু বিসিপিএস আপনারা যারা এই সেশনে জয়েন করবেন, সেটা জানুয়ারির 15 তারিখ থেকে জয়েন করেন আর ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই জয়েন করেন, যখন থেকেই আপনি আপনার হসপিটাল ওয়াইজেই তো আসলে আপনাদেরকে বলে দিবে ভাইবার পরপরই, যে যেই হসপিটালে পরীক্ষা দিবেন ভাইবা দিবেন, এরপরে দেখবেন ওখান থেকেই বলে দিবে যে আপনি অমুক তারিখ থেকে ট্রেনিং এ এসে পড়বেন। তো আপনি আপনার হসপিটাল যখন থেকে আসতে বলবে আপনি তখন থেকেই জয়েন করবেন। বিসিপিএস আপনাকে জানুয়ারির 1 তারিখ থেকেই কাউন্ট করবে, সো এটা নিয়ে আপনারা টেনশন করেন না যে বিসিপিএস আবার কিছু আলাদা জানাইতে হবে কিনা। বিসিপিএস এখন আপনি পাশ করে গেছেন, রেজিস্ট্রেশন করার পরে বিসিপিএস আপনাকে কোনো ডান হাত বাম হাত ঢুকাবে না। আপনি যেই হসপিটালে জয়েন করবেন এরপর থেকে আপনার র্যাপো রাখবেন হসপিটালের সাথে, আপনার হসপিটাল আপনাকে যখন থেকে বলবে তখন থেকে আপনারা ট্রেনিং শুরু করবেন। এবং আরেকটা প্রশ্ন একটু আগে দেখছিলাম যে সপ্তাহে 7 দিন যাইতে হবে কিনা, এরকম হসপিটাল আসলে খুবই কম আছে, আমি শুনি নাই এই পর্যন্ত যে কোনো একটা হসপিটালে উইকে 7 দিন যাইতে হয়, সাধারণত আমাদের রোস্টার ডিউটি করতে হয়। সবাই হচ্ছে গিয়ে আপনাদের অ্যাডমিশন করতে হবে, অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন করতে হবে, সেটা আপনার হসপিটাল ওয়াইজ ডিফার করবে। কিছু কিছু হসপিটালে একদিন অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন থাকে, কিছু হসপিটালে 2 দিন থাকে, আবার কিছু হসপিটালে 3 দিনও থাকতে পারে, যদি হসপিটালের ইউনিট সংখ্যা কম হয় তাহলে সেই ক্ষেত্রে দেখবেন 3 দিন করে আপনাদের অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন করলেও করতে হইতে পারে। আর হচ্ছে রোস্টার ডিউটি করতে হয়, এখানে আপনার কিন্তু রেসিডেন্সির মতন না যে সপ্তাহে 6 দিন আপনাকে যাইতে হবে, এরকম কোনো নিয়ম নাই। আপনি আপনার হসপিটালে ট্রেনি সংখ্যার উপরে নির্ভর করে আপনাদের রোস্টার ডিউটি হয় এবং ওই অনুযায়ী আপনাকে যেতে হয়। সাধারণত আমাদের সপ্তাহে 4 থেকে 5 দিন, ম্যাক্সিমামই দেখবেন 5 দিনের মতন আপনাকে ডিউটি করতে হবে। হ্যাঁ, 5 দিন হচ্ছে অ্যাকর্ডিং টু রোস্টার আপনি ডিউটি করবেন। আচ্ছা, সো আশা করি এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনারা আপনাদের হসপিটাল ভেদে হচ্ছে গিয়ে আপনাদের এটা ডিফার করবে। যদি আপনাদের এরকম হয় যে আপু আমার হসপিটালে শুনতেছি মাত্র 4 জন ট্রেনি, তাহলে তো আপু আপনার একটু প্রেশারাইজিং হবেই, তাই না? ট্রেনিং কম থাকলে আপনার 4 জন মিলে হসপিটাল চালাইতে হবে, তাইলে একটু হচ্ছে গিয়ে আপনার ডিউটি বেশি পড়বে। আর যদি 40 জন ট্রেনি থাকে তাহলে আপনার ডিউটির প্রেশারটা কম পড়বে, এটা আপনারা বুঝে যাবেন যখন যে হসপিটালে ঢুকবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদের, যেটা হচ্ছে গিয়ে ই লগবুক, ই লগবুক, আচ্ছা, ই লগবুকটা হচ্ছে কি এখন বিসিপিএস এটা নতুন চালু করছে, বুঝছেন, আমি তো আসলে একটু আগেই, মানে বেশ আগেই পার্ট 1 পাস করেছি, তখন আমাদের ই লগবুকটা ছিল না। তখন যেটা ছিল যে হচ্ছে গিয়ে আমাদের লগবুক কালেক্ট করতে হইতো এবং লগবুকে আমরা হচ্ছে এখনো যেটা করি, ম্যানুয়ালি আমরা হচ্ছে ফিল আপ করি এবং ম্যানুয়ালি ম্যাডামদের থেকে সাইন নেই। এবং রিসেন্টলি লাস্ট সেশন পর্যন্ত যারা পাস করেছেন তাদের সাথে যতটুকু আমার আর কি কথাবার্তা এবং যতটুকু যা সম্পর্ক, সেখান থেকে হচ্ছে কি আপনাদের ই লগবুক তো একটা আপনাকে নামাইতে হবে, ওইটা ফিল আপ করতে হবে। এছাড়াও ওইটা আপনি নিজে নিজে ফিল আপ করবেন, বুঝছেন, ই লগবুক যেটা নিজে নিজে আপনি হচ্ছে গিয়ে ওইটা অনলাইনেই ফিল আপ করবেন। আর যেটা হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়াল লগবুক, এটা সবার লাগবে আপা, কারণ আপনার ম্যাডাম তো আপনার ই লগবুকে যে সাইন করতে পারবে না। আর লগবুক জিনিসটাই হচ্ছে, আপনারা সবাই তো ইন্টার্নশিপ করেছেন, ইন্টার্নশিপের সময় দেখেছেন লগবুক জিনিসটাই এরকম থাকে যে আপনি কি কি কাজ করলেন এটা আপনার ওইখানে লিখা থাকতো। আপনাদের ইন্টার্নশিপের সময় যেটা ছিল, আমার যতটুকু মনে পড়ে অনেক আগের কথা, যে ওইখানে লিখা থাকতো, ম্যাডামরা যে সাইন করে দিত। আর এখন আপনি যেহেতু ট্রেনিং করছেন, ওইখানে দেখবেন আপনাকে একটা খাতা দিবে, বিশাল বড় একটা খাতা, ওইটার নাম হচ্ছে লগবুক। ওই লগবুকে আপনি আপনার প্রত্যেকটা সেশনে, মানে প্রত্যেক 6 মাসের মধ্যে আপনি কি কি কাজ করলেন, প্রত্যেক সপ্তাহেই তো আপনার অ্যাডমিশন থাকবে, আপনি অ্যাডমিশনে অনেক কিন্তু হাতের কাজ করবেন, অনেক ওই যে বললাম মাইনর অপারেশন করবেন, আপনি সিজার করবেন, আপনি ল্যাপারোটমি করবেন, যেই যেই কাজগুলো আপনি করবেন ওই কাজগুলো আপনার লগবুকে এন্ট্রি করবেন, ডেট ওয়াইজ এন্ট্রি করবেন। এবং সাধারণত এটা হসপিটাল ভেদে বলে, ডিএমসি তে যেমন হচ্ছে গিয়ে আমরা যেটা করি যে প্রত্যেক মাসেরটা মাসে আমরা হচ্ছে গিয়ে সাইন নিয়ে নিই। তো অনেক হসপিটালে আছে ম্যাডামরা, অনেক অনেক ক্ষেত্রেই এটা শুনেছি যে ম্যাডামরা বলেন যে প্রত্যেক সপ্তাহেরটা ম্যাডামদের থেকে সাইন নিয়ে নিতে। তো আপনার কাজ, আপনি ই লগবুক যেটা, এটা তো অনলাইনে আপনি নিজের মতন করে করতেছেন, সেটা অবশ্যই সামঞ্জস্য রাখবেন ম্যানুয়াল লগবুকের সাথে। আর
যাই আপনি ই লগবুকে করেন না কেন, ম্যানুয়াল লগবুক কিন্তু আপনার লাগবে। এটা কালেক্ট করবেন, কাউকে দিয়ে আনায় নেবেন, অথবা নিজে পারলে নিজে যে বিসিপিএস থেকে কিনে ফেলবেন। কিনে এটা আপনি ট্রেনিং এর প্রথম থেকেই যেই দিন যেই কাজটা করলেন ওইটা টুকে ফেলবেন, খাতার মধ্যে লিখে ফেলবেন ডেট সহ, যেই কাজটা আপনি করছেন লিখে ফেলবেন। এবং পরবর্তীতে ম্যাডাম থেকে ওই সাইন নিয়ে নেবেন। আপনার যেই ট্রেনার, যে সুপারভাইজার থাকবে, মানে সোজা কথায় আপনার যে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেই থাকবে তার থেকে আপনি সিগনেচার্স নিয়ে নেবেন। এটাই হচ্ছে লগবুক, বুঝছেন? আপনার কাজের একটা মানে আর কি আপনার আমলনামা, যে আপনি কাজগুলো করছেন, এবং ম্যাডামের সাইন সহ যে আপনি কাজগুলো করেছেন এবং এই কাজগুলো আপনি আপনার ট্রেনিং পিরিয়ডে 5 বছরে কমপ্লিট করছেন। এটাই হচ্ছে লগবুক। এখন আসেন যে আপনাদের যেটা প্রথম দিকে আপনারা প্রশ্ন করছেন, উত্তর দেওয়ার সুযোগ পাই নাই, ভাইভা সম্পর্কে। হ্যাঁ, যে হচ্ছে আপু এখন তো আমাদের অনেক ট্রেনি ভাইভাতে কি দিয়ে কি হবে, কিভাবে কি পড়বো। আচ্ছা, এটা আগে বলাটা খুবই সহজ ছিল, কারণ হচ্ছে কি আপনি যখনই যেই হসপিটালে আপনি জয়েন করবেন, আচ্ছা আগে ভাইবার আগে আপনাদেরকে একটু হচ্ছে ফর্ম সম্পর্কে বলে দিই, আমার যতটুকু আর কি জ্ঞান আছে এই পর্যন্ত। যে হচ্ছে কি আপনাদের ডিএমসির ক্ষেত্রে এটা হচ্ছে প্রথমেই একটু নেগেটিভ চলে আসলো মুখের মধ্যে, যেহেতু হচ্ছে গিয়ে গতকালকে দেখা হয়েছিল তো আপনাদের সাথে। তো ডিএমসির ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে ডিএমসি, হ্যাঁ আপা, লগবুকটা নিয়ে আসতে হবে, ম্যানুয়াল লগবুক, যেটা আইদার আপনি নিয়ে আসবেন, অথবা হচ্ছে কি আপনি এটা কাউকে, আপনার ঢাকায় যদি কোনো চেনা জানা কেউ থাকে, অবশ্যই কেউ না কেউ তো আছেই, যদি কেউ চেনা জানা থাকে একটু রিকোয়েস্ট করে বলবেন একটা কিনে আপনাকে পাঠিয়ে দিতে আপনার ঠিকানাতে। লগবুক আপনার লাগবেই, যখন ট্রেনিং করবেন লগবুক মাস্ট, এটা লাগবেই, বুঝছেন? ফিল আপ করতে হবে লগবুক। এটা দেখবেন যে আপনি পরবর্তীতে আপনি যে কিনে রাখবেন আপা। আপনি এখন লগবুক ফিল আপ না করলে পরে দিয়ে তো ধরা খেয়ে যাবেন, কারণ এতগুলা কাজ করবেন, এগুলা কিছু কোনো ডকুমেন্ট থাকবে না। ডকুমেন্ট হচ্ছে আপনার লগবুক, আপনার আমলনামা। কিনতে হবে, কিনতেই হবে, বিসিপিএস থেকেই কিনতে হবে, আর কোথাও পাওয়া যায় না লগবুক। বিসিপিএস থেকে কিনতে হবে। যে কোনো একজন যে অনেকজনের লগবুক কিনে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটা আপনার একটু কেউ যদি খাতিরের মানুষ থাকে ঢাকার থেকে আনাই নেবেন, যারা ঢাকার বাহিরে আছেন। আচ্ছা, ভুল ফর্ম, ভুলটা দিবেন না আপা, ওটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি যে যাদের ভুল আসছে, এটা কিন্তু অলরেডি এই কংগ্রেচুলেশনস লেটার নিয়ে বলে ফেলছি। ভুল থাকলে এটা আপনি হচ্ছে গিয়ে সরাসরি বিসিপিএস এ যাবেন, অথবা ফোনে যোগাযোগ করবেন, ফোন নাম্বার আমি প্রোভাইড করে দিব না আপনাদেরকে। আচ্ছা, যেটা বলছিলাম, যে হচ্ছে ফর্ম সম্পর্কে, ডিএমসি তে হচ্ছে গিয়ে অ্যাজ ফার অ্যাজ আই নো এই পর্যন্ত কোনো ডিসিশন ম্যাডাম এখনো নেন নাই। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাডামের ডিসিশনটাই আসলে বেশি প্রাধান্য পায়। ডিএমসি তে আপনার এইচওডির ডিসিশনটাই বেশি প্রাধান্য পায়, এবং এইচওডি এই পর্যন্ত কোনো ডিসিশনে আসেন নাই যে নতুন ট্রেনি ম্যাডাম নিবেন কিনা। তো এটা নিয়ে আপাতত মানে একটু দোদুল্যমান, এটা নিয়ে আপনাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে জানতে যে আদৌ হচ্ছে গিয়ে ডিএমসি নতুন ট্রেনি এই সেশনে নেবে কিনা। সো এটা একটু মাথায় রেখেন আপনারা, যারা শুধু ডিএমসির ফর্ম তুলেছেন তারা অন্যান্য হসপিটালের ফর্ম অবশ্যই তুলবেন, অবশ্যই অবশ্যই তুলবেন। যদি এই সেশনে না নেয়, যেন আপনার সেশন মিস না যায়। আচ্ছা, এছাড়া অন্যান্য হসপিটালের ক্ষেত্রে সোহরাওয়ার্দীর হচ্ছে গিয়ে এতদিন পর্যন্ত ফর্ম ছেড়েছিল, কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই নো সোহরাওয়ার্দীর ফর্ম বন্ধ হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো বা দৌড়াদৌড়ি করছেন অনেকদিন ধরে, আমার থেকে বেশি জানেন আপনারা। আর এসএসএমসির ক্ষেত্রে এসএসএমসির ফর্ম হচ্ছে 15 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল আছে। 15 তারিখের মধ্যে হচ্ছে আপনারা এটা কালেক্ট করে জমা দিয়ে দিবেন। মুগদার হচ্ছে গিয়ে ফর্মের থেকেও বেশি ইম্পর্টেন্ট, মুগদাতে আপনারা পার্সোনালি যে ম্যাডামের সাথে দেখা করবেন, যারা মুগদাতে জয়েন করতে চান ম্যাডামের সাথে যে দেখা করবেন, যে বলবেন যে আপনি খুবই ইচ্ছুক মুগদাতে জয়েন করতে, আশা করি ম্যাডাম আপনাদের জয়েনিং এর বিষয়টা কনসিডার করবেন। আর হচ্ছে এছাড়া বাদ বাকি হসপিটালগুলা, এগুলাতে যতটুকু আমি জানি, আপনারা নিজে একটু যে আপনারা নিজে একটু যে হচ্ছে গিয়ে কথা বলে ফর্ম নিবেন, অথবা হচ্ছে ম্যাডামদের সাথে স্পেসিফিকলি, বারবার বলছি, গাইনিতে কিন্তু আপনার হসপিটালের নিয়ম ছাড়াও সবসময় ম্যাডামরা হচ্ছে আপার হ্যান্ড রাখে। এইচওডি আপনার যেই হসপিটালেই আপনি যাবেন, আপনার গাইনি এইচওডির সাথে যে দেখা করে ফেলবেন প্রথমেই, এটা সব থেকে ওয়াইজ ডিসিশন হবে। কারণ হচ্ছে সব সময় দেখবেন যে হচ্ছে গিয়ে গাইনি ম্যাডামরাই যেই ডিসিশন দিবে, এইচওডি যেই ডিসিশন দিবে, হসপিটাল সেটাই মানে, বিসিপিএসও সেটাই মানে। সো আপনাদের জন্য সব থেকে ওয়াইজ ডিসিশন সরাসরি ম্যাডামের সাথে যে দেখা করবেন, এবং বলবেন আপনার ইনস্টিটিউটে আমি জয়েন করতে একদম খুবই খুবই ইচ্ছুক ম্যাডাম, প্লিজ আপনি আমাকে নেন। ম্যাডাম আপনাকে নিবে, একটু হচ্ছে গিয়ে তেল দিলেই গাইনির ম্যাডামরা গলে যায়। সো হচ্ছে একটু তেল দিবেন, তেল তেল দিলেই দেখবেন যে হচ্ছে গিয়ে কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন যে হচ্ছে গিয়ে আপনারা ভাইবার ক্ষেত্রে কি করবেন, ভাইভাতে বাদ পড়ে কিনা। এর আগ পর্যন্ত, এই সেশনের আগ পর্যন্ত যতটুকু আমার জানা, কখনোই ভাইভা থেকে কাউকে বাদ দেয়া হতো না, কখনোই বাদ দেয়া হতো না। কিন্তু মানে আপনি ভাইভা দিবেন, ভাইভাতে হচ্ছে গিয়ে আপনাকে আমজাম জিজ্ঞেস করবে, আমজাম জিজ্ঞেস করে আপনাকে হচ্ছে গিয়ে নিয়ে নিবে, এটাই ছিল হচ্ছে গিয়ে নিয়ম। কিন্তু এখন যেহেতু হচ্ছে গিয়ে আপনাদের অনেক ট্রেনিং, একটা হসপিটালেই দেখা যাবে যে একটা হসপিটালের ফর্ম আপনারা 300 জন তুলে বসে আছেন, আনলাইকলি বাট তুলে বসে আছেন। তো 300 জন তুলে বসে থাকলে 300 জনকে তো আসলে একটা হসপিটালে অ্যাকোমোডেট করা যায় না, এটা আপনারাও বোঝেন। তো এই ক্ষেত্রে আপনারা একটা হসপিটালের ফর্ম না তুলে, এই সেশনের জন্য এটা পার্টিকুলার, একটা হসপিটালের ফর্ম না তুলে আপনারা কয়েকটা হসপিটালের ফর্ম তুলে ফেলবেন, কারণ যদি একটাতে ছুটে যায় আর একটাতে যেন না ছুটে। এখন আসেন, ছুটবে কিভাবে। ছুটবে হচ্ছে গিয়ে সাধারণত, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু।
আপু যারা আমরা পেরিফেরির মেডিকেল আছি, যেমন কুমিল্লা মেডিকেল থেকে নিয়েছি আপু, যে সেক্ষেত্রে কি আরো অন্য কোথাও থেকে নিতে হবে? সাধারণত যারা পেরিফেরিতে আছেন আপনাদের খুব সম্ভবত একটু জেনেন যে আপনাদের কতগুলা ফর্ম তোলা হয়েছে, বা হচ্ছে গিয়ে আপনাদের এবার কোনো মানে এরকম কোনো পার্টিকুলার কোনো ইনফরমেশন আছে কিনা যে আপনাদের এবার মাত্র 40 জন ট্রেনি নেওয়া হবে, ফর্ম সংখ্যা বেশি পড়ছে কিনা এটা একটু খোঁজ নিয়েন। সাধারণত বাদ দেয় না আপা, পেরিফেরিতে সাধারণত বাদ দিবে না, কারণ পেরিফেরিতে এমনিতেই ট্রেনিং কম থাকে। পেরিফেরিতে ট্রেনিং বেশি আসলে ম্যাডামরা খুশি হয়, সো সাধারণত পেরিফেরিতে আপনারা বাদ যাবেন না যারা পেরিফেরিতে দিবেন। আর যারা হচ্ছে আপু ওই যে ঝামেলার। আসসালামু আলাইকুম। আপু হ্যাঁ, আরএমসি তে 12টা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা পড়ছে, তাহলে অন্য জায়গায় কি আরো দিব নাকি ওয়েট করব? আশা করি আপনাদের 12টার মানে 12টা তো ম্যাডামরা আরামসেই নিতে পারে। 12জন ট্রেনি নেওয়াটা ম্যাডামদের জন্য কোনো বিষয়ই না। গাইনিতে 12জন ট্রেনি এটা খুবই নর্মাল একটা বিষয়, বুঝছেন। আশা করি যে আপনাদের যদি সংখ্যা যদি কম থাকে, ফর্ম সংখ্যা যদি কম থাকে, ট্রেনি সংখ্যা কম থাকলে আপনারা কেউ বাদ যাবেন না, পেরিফেরির কেউই বাদ যাবেন না, এটা আমার আশা। যেটা এতদিন পর্যন্ত সব ইনস্টিটিউটে হয়ে আসছে। ঢাকার জন্য স্পেসিফিক্যালি ওই যে বললাম, যে ইনস্টিটিউটগুলো যে অনেক বেশি হাইপে থাকে, যে হচ্ছে আমরা সবাই এবার ডিএমসি তে যাব, তো হচ্ছে কি তখন দেখা যায় যে ঝামেলাগুলা হয়, বুঝছেন। তো যেই ইনস্টিটিউট গুলাতে হচ্ছে, যে ইনস্টিটিউট গুলাতে দেখবেন যে এরকম হচ্ছে গিয়ে অনেক বেশি মানুষ হয়ে যাচ্ছেন আপনারা, ওই ইনস্টিটিউট গুলা শুধু একটা চয়েস রেখেন না, আপনারা কয়েকটা ইনস্টিটিউট তুলে রাখেন। আচ্ছা, এখন আসেন যে হচ্ছে ভাইবা নিয়ে যারা অস্থির হয়ে যাচ্ছেন, আপা কালকে সকালবেলা ভাইবা, আপনি ভাইবার কথা প্লিজ বলেন, আমার সিলেবাসের কথা বলেন, আমি এটা শুনে আর কি একটু শান্তি পাবো। তো যারা ভাইবা নিয়ে অস্থির হয়ে আছেন, আপনারা একটু মাথায় রেখেন যে এবার কিন্তু ভাইবা থেকে আপনাদের বাদ যেতে পারে, এটা একটু মাথায় রেখেন। ভাইবা থেকে হয়তোবা শুধুমাত্র ভাইবার কারণেই বাদ যাবে না, এখন মেইনলি বাদ যাবে হচ্ছে আসলে ওই যে আপনার ট্রেনি সংখ্যা বেশি হয়ে গেছে এর জন্য বাদ যাবে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, ভাইবার জন্য আপু কি পড়বো, ভাইবার জন্য অস্থির লাগতেছে, কোথা থেকে পড়বো, আসলে সিলেবাস তো নাই। এটা তো বিসিপিএস এর মতন না যে আপনাকে একটা সিলেবাস দিয়ে দিছে পার্ট 1 এর এগুলো পড়লেই হবে, এরকম কোনো সিলেবাস নাই। এই ক্ষেত্রে আপনাদের যেগুলা ধরে, আজকে যেগুলো বলে দিব এগুলাই একটু হচ্ছে গিয়ে মাথায় রেখে আজকে একটু জাস্ট উল্টায় যান, পাতা উল্টায় যান, কারণ এগুলাই ধরবে এরকম কিন্তু আসলে বিষয় না, ম্যাডামের মুডের উপরে ডিপেন্ড করে ম্যাডাম আপনাকে কি ধরবে। বাট কমনলি, আচ্ছা কমনলি হচ্ছে গিয়ে যেটা দেখা যায়, যে কমনলি আপনাদের কিন্তু হচ্ছে গিয়ে একদম যে বেসিক নলেজ অফ অবস অ্যান্ড গাইনি, পার্ট 1 এর নলেজ বলি নাই, বেসিক নলেজ অফ অবস অ্যান্ড গাইনি এইগুলা হচ্ছে ধরে। এখন আপু বেসিক নলেজ বলতে কি বুঝাইছেন? বেসিক নলেজ বলতে ধরেন হচ্ছে গিয়ে আপনার যদি অবস থেকে আমি বলি, আমাদের আমি যখন যেই সেশনটাতে ভাইভা দিয়েছিলাম পার্ট 1 এর জন্য, ভাইভাতে আপনাকে একদম বেসিক গুলা ধরে। যেমন ধরেন যে নর্মাল লেবার, নর্মাল লেবারের ক্রাইটেরিয়া কি, বা হচ্ছে গিয়ে কখন আমরা এটাকে নর্মাল ভেজাইনাল মানে নর্মাল লেবারের ক্রাইটেরিয়া কি, পেইন হবে, পেইন গুলা বাড়তে থাকবে, যেগুলো আপনারা এমসিকিউর জন্য বা এসবি এর জন্য পড়েছেন, কিন্তু হয়তোবা ওইভাবে পয়েন্ট নিয়ে ধরে ধরে কিছু পড়েন নাই। তো এখন যখন আপনার পরীক্ষাটা হবে, ম্যাডাম আপনাকে একদম আপনি গাইনোকোলজিস্ট হওয়ার যোগ্য কিনা এরকম কিছু প্রশ্ন করবে, যে নর্মাল লেবার কাকে বলে, নর্মাল লেবারের কিছু ফিচার্স বলো, অথবা হচ্ছে গিয়ে একটা রুগী শক নিয়ে আসছে, তো একটা রুগী শক নিয়ে আসলে সর্বপ্রথম তুমি তার কি কি জিনিস চেক করবা, আপনি পালসার বিপি চেক করবেন, তার ইউরিন আউটপুট আছে কিনা এটা চেক করবেন, তার ব্রিদিং প্যাটার্নে কোনো ঝামেলা আছে কিনা এগুলো আপনি চেক করবেন। এই যে কথাগুলা মানে একদম প্র্যাকটিক্যাল নলেজ, আপনি ইন্টার্নশিপের সময় যেগুলা করেছেন, এই জিনিসগুলাই দেখবেন যে ম্যাডাম আপনাকে প্র্যাকটিক্যাল ওয়ার্ডের কিছু নলেজ ধরবে। তাহলে আপু এখন আমি কোথা থেকে পড়বো, এই নলেজ কোথায় আছে, এই প্র্যাকটিক্যাল নলেজগুলা? আপনি এখন জাস্ট হচ্ছে গিয়ে অবস দত্ত, গাইনি দত্ত বইগুলা একটু নিবেন, বইগুলা নিয়ে একদম যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ওই যে যেগুলো বেসিক চ্যাপ্টার্স, নর্মাল লেবারের জিনিস কি, অ্যানাটমি ফিজিওলজি আপনাকে কিন্তু এখন ম্যাডাম ধরবে না, বুঝছেন, এটা মাথায় গেঁথে নেন। অ্যানাটমি ফিজিওলজি ম্যাডাম ধরার জন্য বসে নাই, ম্যাডাম কিন্তু ওয়ার্ডে কাজ করেন, এবং আপনাকে ম্যাডাম ওয়ার্ড থেকে কিছু প্রশ্ন করবেন, বেসিক প্রশ্নগুলা, যে হচ্ছে গিয়ে মনে করো যেগুলো আপনাদের ওই যে এসবি এর জন্য যে সমস্ত জিনিসগুলো আপনারা ডায়াগনোসিস হিসাবে পড়তেন, যে একটা এরকম সিনারিও নিয়ে আসছে একটা রোগী, এটা ডায়াগনোসিস কি হবে, তো মোটামুটি দেখবেন ওই ডায়াগনোসিসটা নিয়ে ম্যাডাম এখন জিজ্ঞাসা করবে, অথবা জিজ্ঞাসা করবে যে তুমি আমাকে 5টা অবস্টেট্রিক এমার্জেন্সির নাম বলো, অথবা 5টা গাইনি এমার্জেন্সির নাম বলো। একটা রুগী শক নিয়ে আসলে সেটাকে তুমি কিভাবে ম্যানেজ করবা সর্বপ্রথম। তো এই যে খুচরা খুচরা যে কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল নলেজ ফ্রম ইন্টার্নশিপ, এইগুলা হচ্ছে আপনাদের কাজে দিবে, বুঝছেন। এখন এই এমার্জেন্সি গুলা একটু মুখস্থ করে যাবেন, 5-7টা এমার্জেন্সি নামগুলা মুখস্থ করে যাবেন, কিভাবে ইমিডিয়েট ম্যানেজ করা লাগে। একদম আদ্যপান্ত কোনো ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন ধরবে না, এটা মাথায় নিয়ে যান। কোনো ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন ম্যাডাম ধরবে না, ম্যাডাম জানে আপনি মাত্র
ট্রেনিং এ ঢুকছেন, আপনার এগুলো জানার কথা না। কিন্তু একটা রুগী, কোন রুগীটা ভালো কোন রুগীটা খারাপ, এইটা আপনি বুঝেন কিনা, এটাই ম্যাডাম আপনার নলেজটা যাচাই করবে। সো যারা কালকের ভাইভা নিয়ে ওয়ারিড হচ্ছেন, অথবা নেক্সট আপনারা যারা ভাইভাতে বসবেন, আপনারা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল নলেজ রিলেটেড জিনিসগুলো একটু দেখবেন। অবস এমার্জেন্সির ক্ষেত্রে আপনার কি হতে পারে? অবস এমার্জেন্সির ক্ষেত্রে অবস্ট্রাকটিভ লেবার হচ্ছে একটা এমার্জেন্সি, অথবা হচ্ছে গিয়ে রাপচার্ড ইউটেরাস একটা এমার্জেন্সি, অথবা হচ্ছে গিয়ে আপনার একটা ফিটাল ডিস্ট্রেস, এটাও একটা এমার্জেন্সি। এগুলো হচ্ছে অবস এমার্জেন্সি। গাইনি এমার্জেন্সির ক্ষেত্রে আপনার রাপচার্ড একটপিক প্রেগনেন্সি একটা এমার্জেন্সি, টুইস্টেড ওভারিয়ান সিস্ট একটা এমার্জেন্সি, অথবা হচ্ছে গিয়ে আপনার অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন উইথ শক একটা এমার্জেন্সি। অবজের ক্ষেত্রে আবার মানে সিভিয়ার প্রি এক্ল্যামশিয়া অথবা এক্ল্যামশিয়ার রুগী, এইগুলো এমার্জেন্সি। মানে খুবই সহজ জিনিস এগুলো। দেখবেন ইন্টার্নশিপের জন্য যে বইগুলো আপনারা পড়তেন, বা নূরজাহান ম্যাডামের যে বইগুলো ছিল, অথবা যদি কোনো বই নাও থাকে আপা, কোনো সমস্যা নেই, এখন গুগলে যান, গুগলে যায় লিখেন অবজ এমার্জেন্সি, দেখবেন 10টা নাম এসে পড়ছে, ওখান থেকেই পড়ে যান, কোনো সমস্যা নেই। এগুলা জাস্ট নামগুলা একটু দেখে যাবেন, বুঝছেন? তো আপনাদের ভাইবার ক্ষেত্রে ওই পার্ট ওয়ানের পড়া, আমি হচ্ছে এই কাজটা করছিলাম, বুঝছেন? কালকে ভাইবা আমি কি পড়বো, পার্ট ওয়ানের পড়া উল্টানো শুরু করছিলাম। এইসব পার্ট ওয়ানের পড়া ম্যাডামরা ধরবে না, আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ ধরবে। তো একটু প্র্যাকটিক্যাল নলেজটাই দেখে যান আপনারা, হ্যাঁ? ওইটাই হচ্ছে গিয়ে আপনি পারলে গুগলের হেল্প নিতে পারেন, অথবা বই থেকে উল্টায় দেখে যাইতে পারেন। তো এগুলা একটু হালকা করে দেখে যান। আপনি যে একটা মানে আপনার যে গাইনোকোলজিস্ট হিসেবে আপনার কমন সেন্স আছে, ম্যাডামরা সাধারণত এটাই জাজ করে। অনেক বেশি পড়াশোনা ম্যাডামরা জাজ করে না, কারণ পড়াশোনা আপনি যে মহাকাবিল, এটা আপনি অলরেডি পার্ট ওয়ান পরীক্ষা পাশ করে এটা প্রমাণ করে আসছেন। এখন আপনি ওয়ার্ডের জন্য সুটেবল কিনা, এটাই হচ্ছে ম্যাডামরা দেখবে, বুঝছেন? আম, আচ্ছা, আর একটা হচ্ছে আপনারা বলতেছিলেন এমসিপিএস নিয়ে, কেউ একজন মনে হয় বারবার প্রশ্ন করতেছেন এমসিপিএস সম্পর্কে। আপা, আপনি তো হচ্ছে গিয়ে এমসিপিএস এর কাহিনী হচ্ছে যে আপনি 2 বছর ট্রেনিং কমপ্লিট করে ফেললে আপনি এমসিপিএস পরীক্ষায় বসতে পারবেন, এই হচ্ছে নিয়ম। তো আপনারা যখন মিড টার্ম পরীক্ষা দিবেন মাথায় রেখেন। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট বিষয় তো বলাই হলো না, যে আপনাদের নেক্সট পড়াশোনা, কালকে তো আপনারা ইনশাল্লাহ ভাইভা দিবেন, বা যারা পরে ভাইভা দিবেন ট্রেনিং এ জয়েন করে ফেলবেন। ট্রেনিং 2 বছর কমপ্লিট হয়ে গেলে আপনাকে মিড টার্ম পরীক্ষায় বসতে হবে, কম্পালসারি। কম্পালসারি, এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না। আপনার কম্পালসারি 2 বছর পরে মিড টার্ম পরীক্ষায় বসতে হবে, এবং তারপরে আপনাকে কিন্তু মিড টার্ম পাস না করলে 3 বছর আপনি ধরেন আপনি মিড টার্ম পরীক্ষায় একবার বসছেন, বসার পরে আপনার পরীক্ষা পাস হয় নাই, আপনি আরো 2বার মিড টার্ম পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং ট্রেনিং কন্টিনিউ করতে পারবেন। কিন্তু 3বার বসার পরেও যদি আপনি পাস না করতে পারেন, মানে 3 বছর আপনার ট্রেনিং হয়ে গেছে কিন্তু আপনি মিড টার্ম পাস করেন নাই, তাহলে কিন্তু এরপরে আপনার ট্রেনিং আর কাউন্ট হবে না। সো এটা একটু মাথায় রাখেন, মিড টার্ম কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ ইন ইয়োর পোস্ট গ্রাজুয়েশন জার্নি। একদম মাঝখানে একটা স্টেপ, 2 বছর পরে অবশ্যই মিড টার্মে আপনাকে বসতে হবে এবং পাস করতে হবে। পাস না করলে 3 বছর পরে কিন্তু আর ট্রেনিং কাউন্ট হবে না। সো মিড টার্মের জন্য কি করবেন, কখন পড়াশোনা স্টার্ট করবেন, এটা নিয়েও আমি দেখেছি অনেক প্রশ্ন অলরেডি পেয়েছি, যে হচ্ছে আপু মিড টার্মের পড়া কবে পড়বো। সো হচ্ছে কি, আপনারা এখন ট্রেনিং জয়েন করবেন, এবং 1 বছর যখন আপনার ট্রেনিং হয়ে যাবে, 1 বছর পর থেকেই আপনাকে কিন্তু অবশ্যই মিড টার্মের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। কারণ এতদিন পর্যন্ত আপনি পার্ট ওয়ান যখন পরীক্ষা দিচ্ছেন, আপনার তো এছাড়া হয়তো বা মানে বেশিরভাগের ক্ষেত্রেই দেখা গেছে যে আপনারা একদম দরজা জানালা বন্ধ করে শুধু পার্ট ওয়ানের জন্য পড়াশোনা করছেন। আপনাকে কেউ ডিস্টার্বও করে নাই, কেউ চাকরির জন্য ডাকে নাই, কেউ আপনাকে বলে নাই ট্রেনিং না করলে কিন্তু ডিসকন্টিনিউড হয়ে যাবে, এগুলো কেউ বলে নাই। কিন্তু মিড টার্মের আগে কিন্তু আপনাকে কেউ এই সুযোগটা দিবে না। আপনাকে ট্রেনিং করতে হবে, হেকটিক অ্যাডমিশন পোস্ট অ্যাডমিশন ডিউটি করতে হবে, প্লাস পড়তে হবে। তার মানে কিন্তু তখন পড়াটা আর একটু দেখবেন যে একটু টাইট হয়ে যাবে, পড়াশোনার জন্য নিজের জন্য সময় পাচ্ছেন না। তো এই জন্য আপনাদের কিন্তু অবশ্যই 1 বছর সময় হাতে নিয়ে মিড টার্ম পরীক্ষায় বসতে হবে, এবং 1 বছরের মতন সময় লাগে। কারণ এখানে কিন্তু সিলেবাসটা, মানে সিলেবাস একই, পড়া কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, মিড টার্মের পড়াটা ডিফারেন্ট, এখানে শুধু গোল্লা ভরাট করলে পরীক্ষা পাস হয় না। তো আপনাকে কিন্তু তখন 1 বছর সময় হাতে রেখে মিড টার্মের জন্য পড়া শুরু করতে হবে। ট্রেনিং এর 1 বছর কমপ্লিট হয়ে যাওয়া মাত্রই আপনারা মিড টার্মের জন্য পড়াশোনা শুরু করে দিবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা ভুলে গেলে পরে দেখবেন ট্রেনিং আর কন্টিনিউ করতে পারতেছেন না। আর ওই 2 বছর ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি তো অবশ্যই মিড টার্মে বসবেন। মিড টার্মে যখন বসে পড়লেন, তার মানে কিন্তু আপনার 2 বছর শেষ, আপনি তখন থেকেই আপনি এমসিপিএস এ বসার জন্য এলিজিবল হয়ে যাবেন। কিন্তু যেহেতু 2 বছর পরেই আপনার মিড টার্ম থাকে, সাধারণত 2 বছর পরেই আমরা কেউই আসলে এমসিপিএস এ বসতে পারি না। বসতে গেলে দেখা যায় যে ওই 2.5 বছর ট্রেনিং হইলে তারপরের সেশন থেকে আপনি এমসিপিএস এ বসতে পারবেন। আচ্ছা, মিড টার্মের জন্য কি কি বই লাগবে? আপা, অবস দত্ত বই লাগবে, গাইনি দত্ত বই লাগবে, লেটেস্ট এডিশন গুলা রাখবেন যখন আপনি মিড টার্মে বসবেন। সাথে অবশ্যই অবশ্যই ওজিএসবির গাইডলাইন, এই বইটা লাগবে। এবং এটা শুধু মিড টার্মের জন্য না, আপনারা যারা পার্ট ওয়ান পাস করেছেন, ট্রেনিং এ ঢুকে যাচ্ছেন, অবশ্যই সবাই অবশ্যই সবাই ওজিএসবির গাইডলাইনটা কিনে ফেলবেন। ওজিএসবির গাইডলাইন মাস্ট, কারণ এটা আপনার ওয়ার্ডে যখন আপনি কাজ করবেন ওজিএসবির গাইডলাইন লাগবে। ওজিএসবির গাইডলাইন লেটেস্টটা হচ্ছে 2025-এর গাইডলাইন, কিন্তু এইটার সাথে থাকা সত্ত্বেও
আর একটা একটু কিনতে হবে, সেটা হচ্ছে 2019-এর ওজিএসবির গাইডলাইন। এটা হচ্ছে আগের গাইডলাইনটা ছিল, কিন্তু 2025-এর মধ্যে সবগুলা টপিক নাই, বুঝছেন? হ্যাঁ আপা, অবশ্যই নীলক্ষেতে পাওয়া যাবে, আজিজ সুপার মার্কেটের নিচে পাওয়া যাবে, বুঝছেন? সব জায়গাতেই অ্যাভেলেবল আছে। আপনারা এটা কিনে ফেলবেন, যদি ঢাকায় না থাকেন কাউকে দিয়ে কিনাই নেবেন বা অনলাইনে অর্ডার করবেন। ওজিএসবির গাইডলাইন ছাড়া কিন্তু দেখবেন যে পরে দিয়ে ধরা খাবেন, কেউই আপনাকে এই সমস্ত কথা বলবে না। ট্রেনিং এ যখন ঢুকবেন এফসিপিএস এ, আপনার ট্রেনিং এ তো আসলে কোনো পরীক্ষা হয় না মাঝখান দিয়ে মিড টার্ম ছাড়া, তো এগুলা কেউ বলবে না। কিন্তু অবশ্যই ওজিএসবির গাইডলাইনটা সাথে রাখবেন, এটা লাগবে, আপনার কাজ করতেও লাগবে এবং পরবর্তীতে পরীক্ষা দিতে অবশ্যই লাগবে। সো এখনই কিনে ফেলবেন এবং এখনই একটু উল্টায় উল্টায় দেখতে থাকবেন, ছোট্ট একটা চটি বইয়ের মতন কিনে রাখবেন। 2019 2025 দুইটাই কিনবেন, দুইটাই লাগবে দেখবেন। আচ্ছা, আর একটা হচ্ছে কি, এমসিপিএস কেন দেয় আপা? এমসিপিএস হচ্ছে কি ওই যে এফসিপিএস এর পরেও মানুষ কেন ডিজিও দেয়, ওই জন্য হচ্ছে কি এমসিপিএস দেয়, মানে আর কি আপনার মুকুটের মধ্যে আরো কয়েকটা পালক অ্যাড করা, এই আর কি। এমসিপিএস ফারিহা আফরিন আপু আর কি যেটা বলে যে যেই ইনস্টিটিউটের আমি ফেলো হচ্ছি সেটার আবার মেম্বার হওয়ার দরকার কি। সো হচ্ছে কি এটা আপনার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন যে আপনি এমসিপিএস দিতে চান কি চান না। আর মেইনলি আসলে সবকিছু, মানে সবকিছুর শেষে দিনান্তে কথা হচ্ছে গিয়ে আপনি আপনার কাজ করতে পারেন কিনা। আপনি তো আলটিমেটলি হয়তো বা চেম্বার প্র্যাকটিস করবেন, আপনি প্রাইভেট ট্রেনিং হন বা আপনি গভর্নমেন্ট ট্রেনিং হন, আপনি যাই হন না কেন আলটিমেটলি তো আপনি চেম্বার প্র্যাকটিস করবেনই। তো চেম্বার প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনাকে কিন্তু হচ্ছে গিয়ে আপনার কতগুলা ডিগ্রি, ওইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি রুগী ম্যানেজ করতে পারেন কিনা। সো আপনি যদি রুগী ম্যানেজ করতে পারেন আপনার চেম্বারে ইনশাল্লাহ অনেক রুগী হবে। সো আমার অনেকগুলা ডিগ্রি লাগবে কিনা এই ক্ষেত্রে আসলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি করি না। এটা হচ্ছে কি আপনার নিজের অ্যান্সারই আপনাকে রেডি করতে হবে, যে আমি কি আসলে অনেকগুলা ডিগ্রি করে আমার প্র্যাকটিসটা ভালো করতে পারবো, নাকি আমি একটা ডিগ্রি ভালো মতন করলে আমার প্র্যাকটিসটা আমি ভালো করতে পারবো। সো দ্যাট ইজ কমপ্লিটলি অন ইউ, বুঝছেন আপা? ট্রেনিং এফেক্টিভ করার জন্য টিপস হচ্ছে, যেটা প্রথমে বলছি, যে আপনাকে সিনসিয়ার হইতে হবে ফ্রম ডে ওয়ান। যদি আপনি সিনসিয়ার না হন, আপনি কিন্তু প্রথম দিকেই, প্রথম এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার যে সিনিয়ররা আছে বা আপনার আশেপাশে যারা আছে আপনাকে কিন্তু মোটামুটি একটা জাজ করে ফেলবে। বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দি বেস্ট ইমপ্রেশন। তো প্রথম এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাকে দেখেই আপনার সিনিয়র একটা আইডিয়া করে ফেলবে যে এই মেয়েটা ফাঁকিবাজ, অথবা এই মেয়েটা খুবই সিনসিয়ার। সকালে 8টা ডিউটি, মানে ওকে আমি 8টার সময় এসেই পাই, ও 8টার সময় প্রেজেন্ট থাকে এবং সকালবেলায় ও খুঁজতে থাকে কোথায় কি কাজ আছে, আমার কি কাজটা কমপ্লিট করতে হবে, আমার কাজটা গুছায় আমি কমপ্লিট করতেছি কিনা। এটা কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু হচ্ছে আপনার সিনিয়ররা যারা আছে তারা কিন্তু নোটিস করে। আপনি হয়তো ভাবতেছেন যে আমাকে তো আসলে কেউ দেখে না, আমি এনে ফাঁকিবাজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে সবাই দেখে, বিশ্বাস করেন সবাই আমরা দেখি যে জুনিয়র, যে নতুন জুনিয়রটা আসলো সে আসলে কাজ করতে চায় নাকি করতে চায় না। সো ফ্রম ডে ওয়ান আপনাকে খুবই সিনসিয়ার থাকতে হবে। আপনি সিনসিয়ার থাকলে কাজ আপনার কাছে আসবে, এটা আসতে বাধ্য। আপনারা কাজটা শুরু করেন, প্রথম দিন থেকে টাইমটা মেনটেন করবেন এবং যেই কাজ আপনাকে দেওয়া হয় সেটাকে গুছায়ে কমপ্লিট করবেন, এমন হবে। এবং প্রথম দিকে এটা সবার জন্য নর্মাল, প্রথম দিকে আপনি কাজগুলো ধরতে পারবেন না, করতে পারবেন না, কোনো সমস্যা নেই। আপনি সিনিয়রের কাছে যায় বারবার করে বলবেন, আপু আমি তো বুঝতেছি না এরপরে কি করব। আপনি যদি বারবার জানতে চান উনি কিন্তু বুঝে যাবে যে আপনি পারতেছেন না বললেই জানতে চাচ্ছেন। সো লজ্জা করে পারি না থাকগা করবোই না, এই কাজটা কখনোই করবেন না। যেই কাজ আপনাকে দেওয়া হয়েছে সেটা আপনি করবেন, না পারলে, না বুঝতে পারলে সেটা আপনি জানতে চাবেন। আলটিমেট কথা হচ্ছে কাজটা কমপ্লিট করে উঠবেন, এই হচ্ছে বিষয়, বুঝছেন? তো প্রথম দিক থেকেই আপনারা সিনসিয়ারলি কাজ করবেন। আশা করি সিনসিয়ারলি কাজ করলে কোনো ইনস্টিটিউটই আপনার জন্য ঝামেলা হবে না। আপনি কাজ করলে অবশ্যই কাজ শিখবেন। আপু এখন আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল। বলেন। আপু আমি ধরেন এই সেশনে জয়েন করলাম, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, আমি যে জয়েন করতেছি এই সেশনে, এটা কি আমাকে বিসিবিএস কে জানাতে হবে, বা এর ফার্দার পরে কি করতে হবে আমি জয়েন করার পরে? আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন করছেন, এটা আমি অ্যান্সার করি নাই এখনো। যে হচ্ছে গিয়ে আপনারা যারা ট্রেনিং এ জয়েন করতেছেন, রেজিস্ট্রেশনের পরে কিন্তু আমি বলছি বিসিবিএস আপনার আর কোনো কাজ নাই। আপনি যে ইনস্টিটিউটে জয়েন করেছেন আপনার ওই ইনস্টিটিউটে কিন্তু আপনার একটা লিস্ট তৈরি হয়, এগুলো অবশ্য আপনার জানার কথা না, কারণ এগুলো আপনাকে জানাবে না। আপনি যে ইনস্টিটিউটে জয়েন করে ফেলেছেন ওই ইনস্টিটিউট নিজেই কিন্তু আপনাদের যে লিস্টটা, যে আমার এই ইনস্টিটিউটে এই সেশনে এই ট্রেনিং গুলো আছে বলে পুরা লিস্ট কিন্তু বিসিপিএস কে পাঠিয়ে দেয়। সো আপনার এই মুহূর্তে কিছুই করা লাগবে না। 6 মাস যখন শেষ হয়ে যাবে জুন মাসে দেখবেন, এবং এটা আপনি যখন ট্রেনিং জয়েন করবেন তখন আর আমাদের কাছে ওইটা জানতে হবে না, তখন দেখবেন ওই ইনস্টিটিউট থেকে আশেপাশে সবাই করতেছে হুড়মুড় করে, তখন ওদের সাথে আপনার কাজ হয়ে যাবে। 6 মাস পর পর আমাদের হচ্ছে গিয়ে বিসিপিএস থেকে প্রথমেই হচ্ছে গিয়ে আপনার একটা ওই যে ট্রেনিং একটা ফর্ম দেয়া থাকে, ট্রেনিং ফর্ম। ওই ফর্মটাতে হচ্ছে কি আমাদের প্রত্যেক 6 মাস পর পরই, এই যে আমি এই সেশনেও ফিল আপ করলাম, প্রত্যেক সেশনে আপনাকে ওইটা ফর্ম ফিল আপ করতে হয়, আপনার যেই সুপারভাইজার যেই প্রফেসর আছে তার থেকে সিগনেচার নিতে হয়, ওইটা বিসিবিএস কে জমা দিতে হয়, অফলাইনে জমা দিতে হয়, অনলাইনে জমা দিতে হয়। সেশন শেষ হয়ে যাওয়ার পরে, 6 মাস শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনাদের হচ্ছে একটা এটাকে হচ্ছে গিয়ে আমরা কি ফর্ম যেন বলি,
দাঁড়ান নামটাই ভুলে গেছি। এটা হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে নামটা মনে করতে পারতেছি না, যাই হোক আর একটা হচ্ছে গিয়ে ফর্ম, মানে একটা হচ্ছে আপনার 6 মাস শেষ হওয়ার আগে একটা ফর্ম আপনাকে অফলাইন অনলাইনে জমা দিতে হয়, 6 মাস সেশন শেষ হয়ে যাওয়ার পরে আবার আর একটা ফর্ম হচ্ছে আমাদেরকে জমা দিতে হয়। সো টোটাল আপনার যত পেপার ওয়ার্ক গুলা 6 মাস পরে করতে হবে। এখন আপনি বিসিপিএস এর রেজিস্ট্রেশন ছাড়া বিসিপিএস এ আর কোনো পেপার ওয়ার্ক আপনাকে করতে হবে না, বাদ বাকি সমস্ত পেপার ওয়ার্ক আপনার আপু নিজ নিজ। বিসিপিএস এর রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় এটা একটু বলবেন? আচ্ছা, বিসিপিএস এর রেজিস্ট্রেশনটা হচ্ছে আপা আপু অনলাইনে আসসালামু করবেন, এটা আমি আলাইকুম। হ্যাঁ সেশনের প্রথমেই বলে দিছি যে রেজিস্ট্রেশনটা অনলাইনে করতে হবে। বিসিপিএস এর ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশনের একটা লিংক থাকে আপা, মানে রেজিস্ট্রেশনের একটা অপশন থাকে, ওই রেজিস্ট্রেশনটা এখনো মনে হয় খুলে নাই, এর জন্য আপনারা পাচ্ছেন না। 15 তারিখ থেকে খুব সম্ভবত এটা খুলে যাবে, পরশুদিন থেকে। সো যখন এটা খুলে যাবে তখন হচ্ছে গিয়ে আপনি ওই লিংক, মানে ওই অপশনে যায়, তখন হচ্ছে আপনাদের কাছে ডকুমেন্ট চায়, কিছু ডকুমেন্ট চাই, ওই ডকুমেন্ট গুলো আপলোড করবেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাড়িতে বসে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন, বিসিপিএস এ যাওয়ার কোনো দরকার নাই। আপু আপু আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আপু বলেন। আপু আসসালামু আলাইকুম। জি আপু, আমাদের যে বিসিপিএস যে বিজ্ঞপ্তিটা দিল যে তথ্য হালনাগাদের জন্য, এখানে একটা অপশনে লেখা যে সকল প্রশিক্ষণার্থীর তথ্য প্রদান করার প্রয়োজন নেই, সেখানে লেখা না 1 নম্বরে এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ হয়ে এখন পর্যন্ত প্রশিক্ষণে যোগদান করেননি। মানে আমরা কি এটার মধ্যে পড়ি? আচ্ছা, তথ্য হালনাগাদের যেটা, ওইটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল না। আপনারা কি তথ্য হালনাগাদ করবেন? তথ্য হালনাগাদ হচ্ছে গিয়ে ধরেন, আম, আমার পার্সোনাল এক্সাম্পল যদি দেই, আমার তথ্য হালনাগাদ করতে হয়। হালনাগাদ মানে হচ্ছে গিয়ে আমি কত সেশন, সেশন মানে হচ্ছে 6 মাস, একটা সেশন মানে 6 মাস, আমি কত সেশন ধরে হচ্ছে গিয়ে বিসিপিএস এর আন্ডারে আছি, কোন সেশনে কোন ম্যাডামের আন্ডারে, কোন ইনস্টিটিউটের আন্ডারে ছিলাম, এইটা মানে হিস্ট্রি, সহজ ভাষায় আমার ট্রেনিং হিস্ট্রি হচ্ছে তথ্য হালনাগাদ, বুঝছেন? তো আপনার তো কোনো ট্রেনিং হিস্ট্রি নাই, আপনি তো নতুন, এর জন্য আপনার যেহেতু কোনো পাস্ট নাই, কোনো হিস্ট্রি নাই, আপনার কোনো তথ্য হালনাগাদ করতে হবে না, আপনারা শুধু রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন ছাড়া আপনাদের বিসিপিএস এ কোনো পেপার ওয়ার্ক এই মুহূর্তে নাই। সমস্ত পেপার ওয়ার্ক 6 মাস যখন হয়ে যাবে তখন থেকে শুরু হবে, এবং এটা বিসিপিএস আপনাকে জানাই দিবে, মেসেজের মাধ্যমে জানাই দিবে, আপনার হসপিটালে এটার সার্কুলার থাকবে, আপনার আশেপাশের সমস্ত ট্রেনি এটা নিয়েই তখন কথা বলবে। সো এটা নিয়ে আপনারা একদমই টেনশন করেন না। হসপিটালে একবার ঢুকে গেলে দেখবেন আপনার ওই যে বললাম না যে ওই মুরগির পালের মতন একসাথে দেখবেন সবার মিলে একসাথে কাজ হয়ে যাচ্ছে, এমনি এমনিই হয়ে যাবে, তখন দেখবেন সবার সাথে একই ঝোঁকে পড়ে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। সো টেনশন করার কিছু নাই। আপু আপু আমি কি আসসালামু চাইলে আলাইকুম। 6 মাস পর পর আপু ইনস্টিটিউট চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবেন। থ্যাংক ইউ আপু। আপু আসসালামু আলাইকুম। আপু একটু কথা বলতে চাচ্ছিলাম। বলে ফেলেন। আপু আমরা যদি মানে এবার জয়েন না করে যদি জুলাইয়ে জয়েন করতে চাই তাহলে হচ্ছে আপু রেজিস্ট্রেশনটা কোথা থেকে করব? আপু রেজিস্ট্রেশনের নিয়ম একই, যারা আচ্ছা যারা একটু পরে জয়েন করেছে, রেজিস্ট্রেশন এবং ট্রেনিং করবেন কি করবেন না এই বিষয়ে কথাগুলো আমি একদম প্রথম দিকে ডিটেইলসে বলছি। হ্যাঁ একটু হচ্ছে কি আপনাদের এটা রেকর্ডেড থাকবে, তো পেজে রেকর্ডেড থাকবে, সো একটু প্রথম দিকটা দেখে নিয়েন আপনারা। এই প্রশ্নগুলো সব অ্যান্সার করে ফেলছি। নতুন কোনো প্রশ্ন, যারা একদম প্রথম থেকে জয়েন করছেন, নতুন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে ফেলেন। হ্যাঁ এই সেশনটা আমরা আর খুব বেশি লম্বা করব না, নতুন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, আমি যদি কিছু ছুটে যায় আর কি আমার বলার মাঝখানে। আচ্ছা, আর যদি এখন কিছু মাথায় না আসে কোনো সমস্যা নেই, এটা আমি আপনাদেরকে বলি, সবসময় বলি যে এখন যদি কিছু মাথায় না আসে কোনো অসুবিধা নেই, আমরা হচ্ছে গিয়ে আপনাদের যে গ্রুপটা আছে পার্ট 1 আফটার পাসিং পার্ট 1 যে গ্রুপটা আছে ওইখানে একটু আমাকে ট্যাগ করে দিয়েন। হ্যাঁ আমাকে ট্যাগ করে দিলেই আশা করি যে ওইখানে আপু ট্যাগ করে আপু অ্যান্সার আপু করতে। আসসালামু আলাইকুম। আপু মাদার থেকে ব্রাঞ্চে কি এখন ল্যাটারাল এন্ট্রির আর সুযোগটা আছে? এখন আর নাই আপা, 2023-এর পর এই সুযোগটা আর নাই, তখন ছিল, আগে ছিল, এখন নাই। মানে আপু আর কি লগবুক আর ই লগবুকের ডিফারেন্সটা একটু বুঝাই বলিয়েন। এটা লগবুক আর ই লগবুকের ডিফারেন্স। মনে হয় আমি ডিফারেন্সটা বলেছি, আপনি কি তখন ছিলেন? বলেছি আমি অলরেডি একবার, যে ই লগবুকটা আপনি অনলাইনে ফিল আপ করবেন, ম্যাডামের সাইন থাকবে না, আর লগবুক ম্যানুয়াল লগবুক অবশ্যই সেটাও লাগবে, এবং সেটা হচ্ছে কি আপনি হাতে ফিল আপ করবেন, ম্যাডামের সাইন সিল নিতে হবে সেটা। এবং মেইনলি আসলে দেখবেন লগবুকটাই, ম্যানুয়াল লগবুকটাই কাজে লাগে। ই লগবুক এই পর্যন্ত আসলে আমার সেশনে ছিল না, তো আমার আসলে ই লগবুকটা আমি কখনো ফিল আপও করি নাই এবং আমার কোনো কিছুতে লাগেও নাই। এবং আপনারা যখনই যে পরীক্ষা দিবেন, মিড টার্ম দিবেন বা পার্ট 2 যখন দিবেন, তখন কিন্তু ওই লগবুক, ম্যানুয়াল লগবুক গুলা আপনাকে হচ্ছে কিন্তু জমা দিতে হবে, সব জমা দিতে হবে। আচ্ছা, আর একটা মনে হয় নতুন একটা প্রশ্ন কি দেখলাম আপনাদের, আজিমপুর ম্যাটারনিটি থেকে ভাতা দিবে কিনা, এই প্রশ্নটা মনে হয় আগেও
আপনারা করছেন। আচ্ছা, আজিমপুরে খুব সম্ভবত 6 মাস কি 1 বছর খুব সম্ভবত ট্রেনিং কাউন্ট হয়, ওখানে খুব বেশি দিন ট্রেনিং কাউন্ট হয় না। হ্যাঁ, আর আজিমপুর ম্যাটারনিটিতে হচ্ছে গিয়ে খুব সম্ভবত ওরা বেতন দেয়। যদি ওরা বেতন দেয় তাহলে আপনি ভাতা পাবেন না, এটা মাথায় রেখেন। যে ইনস্টিটিউটে আপনি বেতন পাবেন সেখানে আপনি ভাতা পাবেন না, আর যেখানে বেতন দিবে না সেখানে হচ্ছে গিয়ে আপনি ভাতা পাবেন, বুঝছেন? আর ভাতার বিষয় এটা মনে হয় আপনারা অলরেডি জানেন, তাও মনে হয় একজন মাঝখান দিয়ে প্রশ্ন করছিলেন। ভাতা আপনারা 6 মাস পর পর পাবেন, একসাথে ভাতা পাবেন এবং হচ্ছে গিয়ে মাস মাসে পাবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে আপনারা ফেলিসিটেশন প্রোগ্রামের ইনভিটেশন পান নাই। ফেলিসিটেশন প্রোগ্রামটা ইনভিটেশন আপনারা খুব জলদি পাবেন। হ্যাঁ, এখনো আসলে ডেটটা ফিক্সড হয় নাই বলে আপনাদেরকে ইনভিটেশন পাঠানো যাচ্ছে না, পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সোহরাওয়ার্দী যতটুকু আমি জানি আপু অফ করে দিয়েছে, ফর্মটা অফ করে দিয়েছে। আমার সাথে মনে হয় গতকালকে কথা হয়েছিল লাস্ট আপাদের, সোহরাওয়ার্দী ফর্ম আপাতত অফ, এসএসএমসিটা হচ্ছে এখনো অনগোয়িং আছে, সলিমুল্লাহটা অনগোয়িং আছে। আচ্ছা, আশা করি যে এই মোটামুটি আপনাদের যে প্রশ্নগুলা ছিল। আম, ও আচ্ছা, 20 তারিখ আজকে ফোন দিয়ে ফেলছে আপনাদেরকে, তাহলে তো হয়েই গেল। 20 তারিখে যদি আপনাদের একজন যদি ফোন পেয়ে থাকেন তাহলে বাকিরা পাবেন। সবাইকে আসলে ওই যে 750 মানুষকে ফোন দিতেও তো একটু সময় লাগবে, তো সবাই আপনারা ফোন পাবেন এবং মেসেজ পেয়ে যাবেন, সবাই মেসেজ পাবেন। যারা পাস করছেন কোনো টেনশন করেন না যে আপু আমি বাদ যাবো, কেউ বাদ যাবেন না। হ্যাঁ, এবং অবশ্যই অবশ্যই আপনারা ফেলিসিটেশন প্রোগ্রাম জয়েন করবেন, বুঝছেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেমোরি। অনেক মানুষের সাথে দেখা হবে, সিনিয়র মানুষের সাথে দেখা হবে, আপনার ফেলো ট্রেইনিদের সাথে দেখা হবে। তো সবার সাথে দেখা হয়ে দেখবেন যে বিভিন্ন ইনস্টিটিউট সম্পর্কে জানতে পারবেন, কোথায় কি চলতেছে, কোথায় কেমন কি চলতেছে, সবকিছু আপনারা জানতে পারবেন। তো আপনার ফেলিসিটেশনটা একদিকে হচ্ছে গিয়ে আপনার রেকগনিশন, আরেকদিকে কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওই যে কানেকশন বানানোর হচ্ছে একটা জায়গা। তো অবশ্যই আপনারা সবাই ফেলিসিটেশন প্রোগ্রামে আসবেন, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের ফেলিসিটেশনে। এবং অবশ্যই অবশ্যই মাঝখানে এক আপা প্রশ্ন করছিলেন যে মিড টার্ম কি 1 বছর পরেই শুরু করতে হবে পড়া? হ্যাঁ আপা, 1 বছর পরেই শুরু করতে হবে, নাইলে দেখবেন যদি 6 মাস মাথায় রাখেন, তখন 6 মাসের মধ্যে দেখবেন যে ট্রেনিং এর মধ্যে, যেটা সবার ক্ষেত্রে হয় যারা 6 মাসে জয়েন করে, যে ক্লাস কমপ্লিট হয় না, পড়া কমপ্লিট হয় না, একদম আধা ছাধা ভাবে মিড টার্মে বসতে হয়, তখন কিন্তু খুব কষ্ট লাগবে যে এতবার বলার পরেও আমি তখন হচ্ছে জিনিসটা সিরিয়াসলি নেই নাই। তো আপনাদের 1 বছর ট্রেনিং হয়ে গেলেই অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে মিড টার্মের প্রিপারেশন শুরু করে দিবেন। কিভাবে শুরু করবেন এটা নিয়ে যদি কনফিউশন থাকে, কোনো অসুবিধা নাই, আমার সাথে যোগাযোগ করবেন একটু। আপনাদেরকে কিভাবে মিড টার্মের জন্য গাইড করা যায় আমি সর্বাত্মক আপনাদেরকে এই বিষয়ে সাহায্য করবো ইনশাল্লাহ। ফারিহা আপু আপনাদের সাথে যেমন করে পার্ট 1 এর মধ্যে ছিলেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি মিড টার্মে থাকবো। সো হচ্ছে গিয়ে সবার সাথে ইনশাল্লাহ ফেলিসিটেশন প্রোগ্রামে দেখা হবে। আর এছাড়া মিড টার্ম জার্নিতে ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। মিড টার্মের জার্নিতে ইনশাল্লাহ সবার সাথে থাকবো। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে সেশন শেষ করছি। তারপরে যদি কোনো প্রশ্ন মাথায় আসে একদম সুন্দর করে আমাকে একটু ট্যাগ করে দিন, আশা করি সবার অ্যান্সার আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব। ডিজিওনি অলরেডি বলে ফেলছি আপা, একটু টেনে দেখে নিন প্রোগ্রামটা। আচ্ছা, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানাচ্ছি, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।